যদি ব্যাখ্যা করা না যায় যেটা কেন এক্রুড হলো, কে পাবে টাকা ইত্যাদি, তাহলে ডিসিটি যেন এই ধারাতে সেটা ডিজেল করতে পারে, সেটার ব্যবস্থা এখানে। তারপরে বলছে এনি এক্সপেন্ডিচার হুইচ আর নট কানেক্টেড উইথ দ্য বিজনেস, তো বললেও না বললেও চলে। তো ব্যবসার সাথে সম্পর্কিত কোনো খরচ যদি না হয়, যেমন ডোনেশন, তো এই জাতীয় কোনো খরচ যদি থাকে তাহলে সেটা ডিজেল হবে। তারপরে লাস্টে বলা আছে যে এনি এক্সপেন্ডিচার হুইচ ইজ নট ভাউচড অ্যান্ড ভেরিফাইবল, এটা মানে গদবাঁধা কথা আর কি। এই যে কোনো খরচ যদি সেটা আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে সেটা মানে ডিজেল হবে। এই সম্ভবত 55 এখানেই শেষ। অনেকগুলো কিন্তু এখানে, তো এই সবগুলো মনে রাখা তো এটা কষ্টকর, তবে সবগুলোর ভিতরে কিছু কিছু আছে যে অত মানে, যেমন আপনাকে এই যে শেষের তিনটা, এটা আপনার না জানলেও চলবে। এটা তো মানে গদবাঁধা কথা। বলেন কোনো কোশ্চেন। স্যার মূর্ধন্য একটা ধারা স্যার, এটা একটু বুঝি নেই স্যার। ওই যে যেটা নতুন আইন আসছে না, 50 হ্যাঁ হ্যাঁ, আসতেছি, ওটা পরেরটায় আছে, আসতেছি পরের স্লাইডে আসতেছি। এই স্লাইডে কোনো কোশ্চেন আছে কিনা? নাই? না থাকলে আমরা পরের স্লাইডে চলে যাই। আপনাদের নামাজের ব্রেক কখন দিতে হবে জানাইন কিন্তু। আচ্ছা, তো এইখানে এই যে স্পেশাল বিজনেস ইনকাম, এটা সেকশন 56, এইখানে কি বলছে? এইখানে যে কথা, প্রথম দুইটা কথা, এই দুইটা কিন্তু একদম নূতন, আগে এই দুইটা ছিল না। তাহলে আসেন কি, সেটা হলো বলছে যে এনি এক্সপেন্ডিচার ডিসঅ্যালাউড আন্ডার সেকশন 55, মানে এত সময় পর্যন্ত যা পড়ানো হলো, আদার দেন 55 ধ, 55 ধ হচ্ছে এইমাত্র যেটা বললাম আইএফআরএস 16। আইএফআরএস 16 ফলো করার কারণে যে ডিসঅ্যালাউড ডেপ্রিসিয়েশন বা ইন্টারেস্ট যদি ডিসঅ্যালাউ হয়, সেটা বাদে। আর একটা কি 55 দন্তের ন, 55 দন্তের ন হচ্ছে ইম্পেয়ারমেন্ট লস। তো এই দুইটা বাদে বাকি যত ডিসঅ্যালাউড 55-এ, সব হিট করবে এসে 56-এ, স্পেশাল বিজনেস ইনকাম হিসাবে গণ্য হবে, এবং এটার উপরে নর্মাল ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হবে। এই, এটা আমি তিনটা বলে নিই, তারপর আপনি কোশ্চেন করতে পারবেন। তো এক নাম্বারটা আবার বলি। এক নাম্বারটা বলছে যে সেকশন 55-এ যত ডিসঅ্যালাউ, ওই দুইটা বাদে ইম্পেয়ারমেন্ট লস আর আইএফআরএস 16 ফলো করার কারণে যে ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট ইত্যাদি, এই যে ডিসঅ্যালাউগুলো হলো, এই দুইটা ধারায় দুইটা ক্লজের ডিসঅ্যালাউ বাদে বাকি 55-এ যত ডিসঅ্যালাউ, সবগুলো এসে হিট করবে স্পেশাল বিজনেস ইনকামে, এবং স্পেশাল বিজনেস ইনকামের উপরে নর্মাল রেটে ট্যাক্স হবে। তার নর্মাল রেট মানে কি? ধরেন একটা কোম্পানির নর্মাল ট্যাক্সের হচ্ছে 27.5%। এখন এটা ধরেন রিডিউস ট্যাক্স রেট ফেসিলিটি এনজয় করে, অথবা ধরেন এটার নর্মাল ট্যাক্স রেট, এটা অন্য কোনোভাবে, ধরেন আর একটা উদাহরণ দিই, ধরেন কথার কথা এটা একটা ইকোনমিক জোন, এটা একটা অর্থনৈতিক অঞ্চল, তো অর্থনৈতিক অঞ্চলে সে হলিডে এনজয় করতেছে, কথার কথা। তো হলিডে এনজয় করতেছে যার কারণে তার এই বছরে কোনো ট্যাক্স নাই। তো তার ক্ষেত্রেও কিন্তু ওই নর্মাল ট্যাক্সের 27.5% অ্যাপ্লিকেবল হবে। অথবা ধরেন এটা ইকোনমিক জোনের, এটা হলো আপনার 5th ইয়ার বা 6th ইয়ার, তো এটা রিডিউস রেটে ট্যাক্স হবে, মানে পার্শিয়ালি করমুক্ত। তো ওই কথায় কোনো কাজ হবে না, মানে এখন নর্মাল রেটে ট্যাক্স হবে, এরকমই বিষয়টা মোটামুটি। আচ্ছা, দ্বিতীয় প্যারাটা আসেন, সেখানে বলছে যে রিডিউস ট্যাক্স রেট যাদের বেলায় অ্যাপ্লিকেবল, ধরেন কথার কথা গার্মেন্টস, গার্মেন্টস এক্সপোর্ট বিজনেস, তাদের তো 10 অথবা 12, তাদেরকে একটু খাতির করছে। তাদের খাতির করে যেটা 2 নম্বরে বলছে, সেটা হলো যে 55 ধারায় যত ডিজেলাও হবে সবগুলা স্পেশাল বিজনেস ইনকাম হবে বটে, কিন্তু শুধু 55 ক ধারায় যেটা ডিজেলাও হবে ওইটার উপরে নর্মাল ট্যাক্স রেট, মানে 27.5% অ্যাপ্লিকেবল হবে। একটা গার্মেন্টসের ট্যাক্স রেট হচ্ছে 12, সে 55 ধারায় ডিজেলাও হওয়ার পরেও মানে 12% রেটের বেনিফিট পাবে, শুধু একটা বাদে 55 ক ধারায় যে ডিজেলাও হয়েছে সেইটার উপরে তাকে নর্মাল রেটে ট্যাক্স দিতে হবে 27.5% হারে, যদি সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়। এই এই মূলত দুইটা কথা। আর শেষের কথাটা তো কমন, আগেও বলা ছিল যে নো লস ক্যান বি সেট আপ অর ক্রেডিট ফরওয়ার্ড এগেইনস্ট অ্যাজ এ স্পেশাল বিজনেস ইনকাম।
আর ট্যাক্স ডিপ্রিসিয়েশন অ্যাজ পার থার্ড শিডিউল উইল নট অলসো বি অ্যালাউড। স্পেশাল বিজনেস ইনকাম থেকে ট্যাক্স ডিপ্রিসিয়েশন অ্যালাউ হবে না, অ্যালাউ হবে তো বিজনেস ইনকাম যখন আমরা কম্পিউট করি সেখানেই আর কি। সুতরাং এই স্পেশাল বিজনেস ইনকামের ক্ষেত্রে কোনো সেট আপ, ক্যারি ফরওয়ার্ড, ট্যাক্স ডিপ্রিসিয়েশন এইগুলোর কোনো বালাই নেই, এটাই বলা হচ্ছে এখানে আর কি। তো এখন আপনি কোশ্চেন করতে পারেন। স্যার এই মূর্ধন্যটা বলছিলাম স্যার, এটা একটু দেখবেন ওই তো মূর্ধন্য তো এই যে দিলাম তো আপনার, মূর্ধন্য তো বললাম যে আসতেছে, এখন তো আসছে মূর্ধন্য, তো ইম্পেয়ারমেন্ট লস। না স্যার, হ্যাঁ না। দন্তন্যতে ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ কোনটা? দন্তন্যতে ইম্পেয়ারমেন্ট, মূর্ধন্য স্যার একটু আগে। মূর্ধন্য না তো, দন্তের ন দিছে তো, দন্তের ন, দন্তের ন। স্যার মূর্ধন্য একটা আছে দেখেন। মূর্ধন্য যেটা আছে থাকুক, আপনার মূর্ধন্য লাগবে কিসে? স্যার 55 দ্বারা পড়াইলেন না, এই জন্যই তো বলতেছি। কি হয়েছে? 55 দ্বারার মূর্ধন্যতেই আছে স্যার, একটু যদি দেখতেন এটা বুঝতে পারতেন। মূর্ধন্যতে যেটা আছে থাকুক, কি সমস্যা কি? স্যার বুঝি নাই তো, এটা আলোচনা করেন হ্যাঁ নাই, জিজ্ঞাসা করতেছি। বুঝি নাই কি। মানে স্যার এটা আলোচনা হয়নি, এই জন্যই জিজ্ঞাসা করতেছি স্যার। মূর্ধন্য আমাদের যতগুলো 55 ধারা পড়ানো হলো সেখানে আলোচনায় আসে নাই। না স্যার মূর্ধন্যটা আসে না, একটু যদি দেখতেন। ওই আপনারা দেখেন তো, ওই উনি যে বলতেছে এটা কি ঠিক? স্যার নতুন একটা সেকশন আসলো না, 50 25, তারপরেই আছে দেখেন মূর্ধন্য। হ্যাঁ। একটু যদি অর্ডিন্যান্সে দেখেন স্যার, না ইয়া দেখতেছি, হ্যাঁ। একটু যদি দেখেন। ওইটাই তো পড়াইছি তো। কয় কি তো, এত স্যার এই সময় যে দিয়ে ধারা পড়াইলাম। 264 উপধারা 3-এর দফা 24, 26, 25, 27, 37 অনুযায়ী কোনো রিটার্ন দাখিলের বাধ্য এরূপ কোনো ব্যক্তিকে পরিশোধিত কোনো অঙ্ক যদি অর্থ পরিশোধের সীমাভুক্ত রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে শর্ত থাকে যে 142-এর বিধানাবলী পরিপালনা সাপেক্ষে এই ধারার বিধান প্রযোজ্য হবে না। তো স্যার এটা দিয়ে আসলে ওইটার কি বলেছে? ওইটারই এই যে ন, এই যে আপনার জন্য ন টানাইছি মধ্যাহ্ন, জি স্যার। এটাই তো পড়াইলাম এতক্ষণ। মধ্যাহ্ন পড়ানো হয় নাই মানে? শোনেন, আপনি রিলেট করতে পারেন নাই। জি স্যার। সব আছে আমার এইখানে, সব আছে মধ্যাহ্ন আপনার জন্য আবার ব্যাক করে টানাইছি। দুই আচ্ছা নম্বরটা দেখেন। দুই নম্বরটা কি? কনসালটেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, ম্যান পাওয়ার সাপ্লাই, সিকিউরিটি সার্ভিস ইত্যাদি ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই পিএসআর থাকতে হবে। পিএসআর না থাকা সত্ত্বেও যদি তাদেরকে পেমেন্ট করা হয় তাহলে সেই খরচটা ডিজেলও হবে। এটা হলো মূর্ধন্য। স্যার, বুঝছেন? কিন্তু পরে যে লেখছে, এই নতুন করে এই বছর দিছে, তবে শর্ত থাকে যে ধারা 142-এর বিধানাবলী পরিপালন সাপেক্ষে এই ধারার বিধান প্রযোজ্য হবে না, এটা কি বুঝাইলো স্যার? হ্যাঁ, ওইটা কি? নতুন করে অ্যাড করছে এবার। 142? জি স্যার, 142-এ ওই ইসের কথাটাই আছে, পিএসআর এর কথাটাই আছে, কিন্তু বলছে যে হ্যাঁ। 142 যদি পরিপালন হয় তাহলে এই বিধান এখানে প্রযোজ্য হবে না। তার মানে কি এই এই জায়গায় এটা অ্যাড হবে না 55 দ্বারা, যদি ওইদিকে করে থাকে? বিষয়টা কি এরকম, একটু যদি দেখেন। কি? না দাঁড়ান দেখি তো, ওইটা লাগবে আর কি। দেখি দাঁড়ান। 142-এর ওইটা দাঁড়ান, এটা খুলে নিই। ওইটা পাচ্ছি না, ও দাঁড়ান দেখি। আচ্ছা, এটা দেখে আপনাকে জানানো যাবে, এটার জন্য সময় নষ্ট করে লাভ নেই। আপনি জানতে চাচ্ছেন যেটা প্রথম তো বলছিলেন আপনি যে 55 ন পড়ানোই হয়নি, তো যাই হোক সেটা এখানে আছে। এখন বলতেছেন যে এবছরে একটা চেঞ্জ, ওইটা আপনাকে দেখে না হয় পরে জানাবো আপনাকে। ঠিক আছে? ঠিক এখন আছে এটার স্যার। জন্য সময় নষ্ট করে লাভ নেই। আপনাকে এখন এটা অত মানে ক্রিটিক্যাল ইস্যু না, যেটা নিয়ে আপনি বলতেছেন ওটা অত না, যাই হোক দেখা যাবে। এটা আমার মনে থাকবে, আপনাকে নেক্সট ক্লাসে বা আজকে হলেও দেখানো যাবে। এখন আসেন তাহলে আমরা স্যার এই নেক্সট স্লাইডে, যে ক্লাসে। স্লাইড পড়ানো হলো এই স্লাইডে কোনো কোশ্চেন আছে কিনা। এই যে স্পেশাল বিজনেস ইনকাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। জি স্যার। আপনি যখন পরীক্ষার হলে অঙ্ক করবেন আপনার এইখানেই কিন্তু সমস্যাটা বাঁচবে। স্যার, হ্যাঁ প্রথম দুইটা যদি একটু। বলেন।
মানে স্পেশাল বিজনেস ইনকাম নিয়ে জানতে চাচ্ছি যে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝছেন কিনা ঠিক মতো। স্যার স্লাইডের শুরুতেই বলা হচ্ছে যে আইএস এবং আইএফআরএস অনুযায়ী চলতে হবে, আবার এখানে বলছে আইএফআরএস এটা মানবে না। এই যে জিনিসটা কন্ট্রাডিক্ট হয়ে গেল না স্যার? সেটা তো আমিই বলছি আপনাকে, আপনি কি বলবেন? আমরা তো আগে কি করতাম, এক দুইটা রিপোর্ট বানাইতাম, একটা ট্যাক্সের জন্য আর একটা অন্য কাজের জন্য। এখন তো ডিবিসি হওয়ার কারণে সেটাও করতেছি না, কি এক মানে হুম। সেটাই আর কি, এখন কি করবেন বলেন, আস্তে আস্তে যত দিন যায় তত কঠিন হয়, যেদিন যায় ভালো যায়। এমন কোন ব্যক্তি পাবো না খুঁজে যার রেন্টাল ইনকাম আছে, ইয়ে আছে, রেন্ট আছে, লিজ আছে, তাদের আর ওই করতে পারবে না। হ্যাঁ, বিপদ। এইটাই আপনার একদিকে দেখেন আপনাকে মানে আইফারএস ফলো করে আপনাকে ই করতে হবে, তাই না? আবার আবার আর একদিকে বলছে যে না ঠিক আছে এটা, আ, মানে আমার কাছেও আপনার পুরো বিষয়টা আইফারএস 16 আমার কাছে একটা অদ্ভুত বিষয় লাগে। অদ্ভুত এটা বিষয়টা। হয়তো কারণ এ- ছাড়া দিচ্ছে, আগেই এটা ভালো ছিল। এটা এটা দরকার ছিল না, এটার কোনো মানে আছে আপনার? মানে আপনার একটা বিল্ডিং দুইজনে মালিক দাবি করতেছে, বাড়িওয়ালাও হুম। দাবি করতেছে, আমি এটা ভাড়াটিয়া তো আমিও দাবি করতেছি, তাই না? এবং আমি আবার এটার উপরে ডেপ্রিসিয়েশনও দাবি করতেছি আইফারএস 16 অনুযায়ী, কি অদ্ভুত বিষয়, তাই আসসালামু না? আলাইকুম স্যার। স্যার আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল হ্যাঁ। স্পেশাল ইনকাম নিয়ে। এখানে যে অ্যালাউ গুলা, যে খরচ গুলো আমরা ইনএডমাইজেবল হচ্ছে বা কাউন্ট করতেছে না, সেগুলোতে অটোমেটিকই ইনকাম হিসেবে ট্রিট হচ্ছে এবং সেগুলোর উপর রেগুলার ট্যাক্স কাটা হবে। তাহলে আবার স্পেশাল ভাবে আবার নর্মাল রেটে কাটা কি ডাবল ট্যাক্স হয়ে যাচ্ছে না? না না, ডাবল ট্যাক্সে তো প্রশ্নই আসে না, ডাবল ট্যাক্স কেন হবে? যদি স্যার আমি বলি, যেমন এন্টারটেনমেন্ট এক্সপেন্স আমি ধরলাম যে 50,000 বা 50,000 টাকা এখানে অ্যালাউবেল হইলো না, সেটা আমার এই খরচ থেকে বাদ দেওয়া হইলো, হুম। তাহলে ইনকামটা আমার 50,000 বেড়ে যাচ্ছে অটোমেটিক। না না, সব ঠিক আছে, কিন্তু আপনি তো আপনাকে আপনাকে তো দুই ভাগে অঙ্ক করতে হবে, একটা হলো বিজনেস ইনকাম আর একটা হলো স্পেশাল বিজনেস ইনকাম। তো ইনকাম ট্যাক্সের কথা হলো স্পেশাল বিজনেস ইনকামের উপরে যেন নর্মাল রেটে ট্যাক্স হয়। আপনার দেখা গেল যে আপনি যে কথা বললেন, কথার কথা যে আপনার একটা অঙ্ক করতে করতে আপনার নর্মাল বিজনেসে আপনি এন্টারটেনমেন্ট ডিজালাও করছেন, এক্সেস পারকুইজি ডিজালাও করছেন, এগুলো সবই করছেন, করতে করতেও আপনার তারপরও লস থেকে গেল। মানে একটা কোম্পানি 1 কোটি টাকা লোকসান শো করছে। এখন এখান থেকে এক্সেস পারকুইজিট এন্টারটেইনমেন্ট এগুলো বাদ গেছে সেকশন 55-এ। এগুলো বাদ গেছে ধরেন কত, 35 লাখ টাকা, তারপরেও 65 লাখ টাকা লোকসান রয়ে গেছে। তো 35 লাখ টাকা যেটা লোকসান রয়ে গেছে সেটা হলো নর্মাল বিজনেস লস। কিন্তু আপনার এই যে 35 লাখ টাকা যে ডিজেলও হলো ওইটা হয়ে যাবে স্পেশাল বিজনেস ইনকাম। কিন্তু যদি কোম্পানি কোনো লসে না থাকে। লসে না থাকলে কিন্তু মানে তাতে সমস্যা হয় না, যদি লসে না থাকে, যদি ধরেন একটা কোম্পানি 1 কোটি টাকা প্রফিট শো করছে, এখন এন্টারটেনমেন্ট ডেপ্রিসিয়েশন এগুলা ডিজেলাও হয়েছে 35 লাখ, ডিজেলাও হইয়া জি। কোম্পানির এখন ইনকাম দাঁড়াইছে 1 কোটি 35। তাহলে 1 কোটি 35 আর যদি তার রেট হয় 27.5, সে যদি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তো তাহলে তার এই স্পেশাল বিজনেস ইনকাম কোন কামে লাগবে? কি বুঝছেন আমার কথা? স্পেশাল, স্যার একটু ক্লিয়ার করুন। আমি বলছি যে একটা কোম্পানি যদি আপনার 1 কোটি টাকা প্রফিট শো করে এবং 55 ধারায় যদি ডিজেলও হয় 35 লাখ টাকা, তাহলে তো জি। কোম্পানির ইনকাম দাঁড়ালো, এখন অ্যাসেস্ট ইনকাম দাঁড়ালো 1 কোটি 35। তা এখন যদি 1 কোটি 35-এর উপরে যদি আপনি 27.5% হারে ট্যাক্স করেন, সেটাও যে কথা। আর ওই 35 লাখের উপরে আপনি স্পেশাল বিজনেস ইনকাম ধরে 35%, 27.5% করেন, আর 1 কোটি টাকা হলো নর্মাল বিজনেস ইনকাম, ওইটার উপরে আপনি 27.5, কথা তো একই। জি স্যার, এখন বুঝতে পারছি, মানে ওই এন্টারটেনমেন্টটা ওই রেগুলার সাথে হবে না, শুধু আলাদাই ট্যাক্স হবে। মানে এটার উপরে যেন ট্যাক্স হবেই হবে এবং এটা নর্মাল রেটে ট্যাক্স হবে, এটা হলো ফর্মুলা। এখন যদি দেখা যায় যে না, আপনার এমনি রেট হলো নর্মাল, আপনার যে কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি তার ছিল 27.5% ট্যাক্স রেট, তো তার মানে তার তো এখানে মানে নর্মাল তো সবসময় নর্মাল, তার নর্মাল ট্যাক্স রেট যেটা, তো 27.5% নর্মাল বিজনেস ইনকামের উপরেও হবে, স্পেশাল বিজনেস ইনকামের উপরেও হবে। এখন আমি এখানে হলো এটা ফর্মুলা, যে আপনি যখন অঙ্কটা করবেন তখন আপনাকে স্পেশাল বিজনেস ইনকাম বের করতে হবে, বের করে করবেন। কিন্তু হয় কি, আপনি যে কথাটা বলছেন কথা সত্য, যদি আমার এটা প্রফিটেবল ভেঞ্চার হয় এবং আমার যদি খরচ ডিজেলও হয় 55 ধারায়,
ডিসঅ্যালাউ হয়ে যে ইনকামটা দাঁড়ালো সেটার উপরে ডাইরেক্ট 27.5% যদি আমি মেরে দিই, তাতে তো কোনো অসুবিধা দেখি না, তাই না কথা কিন্তু আপনার? এটা যদি আবার স্পেশাল হিসেবে ট্রিট করে আবার ধরে, তাহলে ডাবল হয়ে যাচ্ছে না? বা না, আমারও যদি আগে এক্সপোর্ট কোম্পানি হই, যে 12% আমার ট্যাক্স কাটবে, যেটা গার্মেন্টস আপনি, ইন্ডাস্ট্রি না এক্সপোর্ট না না, ওরিয়েন্টেড। আপনি যে ভয় পাচ্ছেন ওইটা হবে না। একই ইনকামের উপরে দুইবার ট্যাক্স হয় কিভাবে? এটা তো ট্যাক্সের প্রিন্সিপালের বাইরে। এটা আপনি কি তাহলে স্যার করে ধরেন বলেন? আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 1 কোটি টাকা প্রফিট হইলো, সেখানে আমার 35 লক্ষ টাকা ইনএডভাইজেবল এক্সপেন্স হইলো, তাহলে তো আমার প্রফিট গার্মেন্টস ইন্ডাস্ট্রি 1 কোটি 35 হয়ে যাচ্ছে না? এইটাই তো বললাম, এতক্ষণ তাহলে তো বললাম কি আপনাকে, এটাই তো তাহলে তো বললাম। সে 1 কোটি 35 উপর 12% ট্যাক্স কাটবে না, রেগুলার যে কোম্পানি ইনকাম। 12% কি? মানে যদি প্রফিট হয় 1 কোটি টাকা, আমরা দেখাই, আর যদি ইনএডভাইজেবল এক্সপেন্স হয় 35 লাখ টাকা, তাহলে তো ওই এক্সপোর্ট কোম্পানির ইনকাম 1 কোটি 35 হয়ে যাচ্ছে না? মানে এটা কি গার্মেন্টস? জি। ও হ্যাঁ, 1 কোটি 35, হ্যাঁ বলেন। সেক্ষেত্রে কি ওই 12% কি 1 কোটি টাকার উপরে হবে, নাকি 1 কোটি 35 হাজার টাকা, 35 লাখ টাকার উপরে হবে? 1 কোটি 35-এর উপরেই 12% হবে, যদি ওই 35-এর আবার মধ্যে ওই 55 ক পঁয়ত্রিশ না লাখের থাকে। উপরে আবার 27% হবে? একটা একটা করে কোশ্চেন করেন, আপনি কোশ্চেন করেন, আমি উত্তর দিই, এর ভিতরে আপনি আবার সরি স্যার, টার্নিং এর কারণে, সরি স্যার। কি কি বলেন, আবার কি হয়েছে? মানে আমার যে এক্সপোর্ট গার্মেন্টস এক্সপোর্ট কোম্পানি, সেটা 1 কোটি টাকা প্রফিট হয়েছে, এবং সেখান থেকে 35 লক্ষ টাকা খরচ অ্যালাউ করে নেয়, তার মানে আমার ওই না না, কোম্পানির এখানে কোশ্চেন প্রফিট আছে 35 লাখ টাকা, মানে 55, মানে কতে না অন্য অন্য ধারায়? এন্টারটেনমেন্ট। ওই তো, তার মানে 55 ক বাদে, তাহলে তো আপনার কোনো হ্যাম্পারই হচ্ছেন না, আপনি তো কোনোভাবে হ্যাম্পার হচ্ছেন না। মানে আপনার কথা হচ্ছে যে আমার 1 কোটি টাকা আমার গার্মেন্টসে প্রফিট শো করছি, ডিসিটি আমার এখান থেকে এন্টারটেনমেন্ট ডিজেলাও করছে 35 লাখ টাকা, এন্টারটেনমেন্ট এবং এক্সেস পারকুইজিট মিলে কথার কথা। তো আমার এখন জি। প্রফিট দাঁড়াইছে কত? 1 কোটি 35। তা আমার কথা হচ্ছে 1 কোটি 35-এর উপরে আপনি ডাইরেক্ট 12% মারতে পারেন, অথবা 1 কোটির উপরে 12, 35-এর উপরে 12। তো কথা তো একই, কথা তো তো স্যার একই। 35 সাধারণ রেটে হবে না, নাকি ওই আবার স্পেশাল ইনকাম ধরে কি 35 উপরে 27.50% হবে, নাকি ওই 12%ই হবে? তাহলে এত সময় পড়াইলাম কি? আপনার 2 নম্বরে কি বলা আছে? 2 নম্বরটা তো আপনি পড়েনি নি, আপনার চোখের সামনে টানানো এতক্ষণ যাবত। জি স্যার, কি বুঝতে পড়াইলাম পারছি। এতক্ষণ? জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। হুম, ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেকে যাই বরং, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা। তো এখন দেখেন, কিছু ডিমড বিজনেস ইনকাম আছে সেকশন 46-এ। তো এটা আগে ছিল সেকশন 19-এ, তো এখন এটা 46-এ গেছে। তো সেগুলো একটু আমরা দেখে আসি। আচ্ছা, প্রথমে যেটা বলছে যে প্রফিট ফ্রম সেল অফ ফিক্সড অ্যাসেট অফ বিজনেস অর প্রফেশন, তার মানে আপনার ফিক্সড অ্যাসেট বিক্রি করে যদি রিটার্ন ডাউন ভ্যালু থেকে বেশি দামে বিক্রি করে কোনো প্রফিট আসে, তাহলে সেটা মানে সেকশন 46-এ ডিমড ইনকাম হিসেবে গণ্য হবে। এটা আসলে ডিমড ইনকাম হিসেবে গণ্য হওয়ার বিষয় না, বিষয় হলো যে এমনিই তো এটা ইনকাম, দেখা চোখে এটা ইনকাম, এটা আবার ডিম করার দরকার কি? কথা কথা যে একটা ফিক্সড অ্যাসেট ধরেন 100 টাকায় কেনা ছিল, এটা ওভার দ্য ইয়ার্স ধরেন এটা 70 টাকা, এটার ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে। এখন যখন রিটার্ন ডাউন ভ্যালু বা বুক ভ্যালু যখন 30 টাকা, এই অবস্থায় যদি এটা 45 টাকায় বিক্রি করা হয় এই ফিক্সড অ্যাসেটটা, তাহলে ডেফিনেটলি 15 টাকা হচ্ছে বিজনেস প্রফিট, বিজনেস ইনকাম। তো বা রেভিনিউ গেইন যেটাই বলি না কেন, তো এটা এখানে না বললেও কিন্তু এটা ইনকাম, এবং এটার যদি আপনি জার্নাল এন্ট্রি করেন, এটার যদি আপনি অ্যাকাউন্টিং করেন, তাহলে সেখানেও তো আপনার এটা প্রফিট শো করতে হবে, যে প্রফিট ফ্রম সেল অফ ফিক্সড অ্যাসেট। যাই হোক, এটা গেলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রফিট আউট অফ ইন্স্যুরেন্স সালভে, ওই একই কথা যে আমি একটা ফিক্সড অ্যাসেট, এইটা ধরেন নষ্ট হয়ে গেছে, এটার ইন্স্যুরেন্স করা ছিল, এখন এটা ইন্স্যুরেন্স কাভারেজ পাওয়া গেছে রিটার্ন অন ভ্যালু থেকে বেশি, তাহলে যতটুকু বেশি ততটুকু হবে আমার বিজনেস ইনকাম। ধরেন কথার কথা যে একটা মেশিন পুড়ে গেছে আগুনে, এটা ইন্স্যুরেন্স করা ছিল, এখন আগুনে পুড়ে গেছে পরে এটার স্যালভেজ ভ্যালু, মানে লোহা লক্কর বিক্রি করে ওই যে, মানে পুড়ে গেছে, তো এটা লোহা লক্কর বিক্রি করে ধরেন
পাওয়া গেছে 10 টাকা, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কাভারেজ পাওয়া গেছে 35 টাকা। তো টোটাল তাইলে পাওয়া গেল 45 টাকা, কিন্তু এটা রিটার্ন অন ভ্যালু ছিল 30 টাকা। তা 30 টাকা থেকে বেশি এই যে 15 টাকা পাওয়া গেল, সেটা এই 46-এর 3 ধারায় এটা ইনকাম ফ্রম বিজনেস হবে এটা। এক্সপোর্ট কোটা এটা তো এখন আর নাই। এক্সপোর্ট কোটা, কোটা যদি বিক্রি করে তাহলে একটা বলা আছে যে কোটার 3% ইনকাম হিসেবে গণ্য হবে, এরকম। তো 4 নম্বরে যেটা বলছে যে ট্রেডিং লায়াবিলিটি, কোনো ট্রেডিং লায়াবিলিটি এটা পে করতে গিয়ে যদি কোনো বেনিফিট পাওয়া যায়, যদি একটু কমে যদি এটা শোধ করা সম্ভব হয়, তাহলে যতটুকু সে বেনিফিট পেল সেই বেনিফিটটা এই বছরের ইনকাম হিসেবে গণ্য হবে। ধরেন কথার কথা যে একটা ট্রেডিং লায়াবিলিটি ধরেন সান্ডি ক্রেডিটার বা কিছু একটা, তো এই লায়াবিলিটি লায়াবিলিটি না, সান্ডি ক্রেডিটার হবে না, এটা তো হলো যে হ্যাঁ দেনা আর কি, রাইট। সান্ডি ক্রেডিটার বা বিলস পেয়েবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল, যেটাই বলেন না কেন, এখন এই টাকা শোধ করতে গিয়ে যদি দেখা যায় কিছু কমে শোধ করা সম্ভব হয়, তাহলে যতটুকু কমে শোধ করা সম্ভব হলো এবং লায়াবিলিটিটা অমিট হয়ে গেল, তাহলে সেটা ইনকামে হিট করবে। ধরেন আপনার একটা বিলস পেয়েবল ছিল বা অ্যাকাউন্টস পেয়েবল ছিল একটা 100 টাকা, এটা আপনি 90 টাকায় সেটেল করছেন, 90 টাকায় এটা মানে দেনা পাওনা শোধ, তো 10 টাকা ইনকাম হবে এখানে। এবং আপনি যদি এটার জার্নাল এন্ট্রি করেন, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করেন, সেখানেও 10 টাকা ইনকামে হিট করবে। কারণ আপনার লায়াবিলিটি কমে গেল 100 টাকা, ডান দিক থেকে ক্যাশ কমে গেল 90 টাকা, বাকি 10 টাকার খবর কি? বাকি 10 টাকা তো অবভিয়াসলি এটা ইনকামে হিট করবে। লাস্ট যেটা সেটা দেখেন, সেটা হচ্ছে যে ট্রেডিং লায়াবিলিটির একটা এজিং স্টেটমেন্ট করতে হয় যে মানে ওটার বয়স কত আর কি, লায়াবিলিটির বয়স কত। তো সেটা যদি একটা লায়াবিলিটি পরবর্তী 3 বছরের মধ্যে যদি পে করা না হয়, তাহলে তার পরের বছরে গিয়ে এটা ইনকামে হিট করবে। কিন্তু সাবসিকুয়েন্টলি যদি এটা আবার পে করা হয়, তাহলে যে বছরে পে করা হবে সেই বছরের আবার ইনকাম থেকে এটা বিয়োগ হবে, এরকম বিষয়টা। যে একটা ট্রেডিং লায়াবিলিটি, তো সেটা তো লায়াবিলিটি সাইডে আছে, ভালো কথা, কিন্তু ওই যদি বছরের পর বছর ওই ট্রেডিং লায়াবিলিটি ওইভাবে থেকে যায়, তাহলে ডিসিটি কয় বছর পর্যন্ত সহ্য করবে? বলছে 3 বছর পর্যন্ত সহ্য করবে। কবে থেকে 3 বছর? যে বছরে লায়াবিলিটিটা সৃষ্টি হয়েছে তার পরবর্তী 3 বছরের মধ্যে ওই লায়াবিলিটি শোধ করতে হবে, এটা হলো ল। যদি শোধ না করে বা আংশিক শোধ করে, আংশিক শোধ করে নেয়, যেটা শোধ করে নেয় সেটা গিয়ে তার পরের বছরে আর কি, তো গিয়ে সেটা হিট করবে। মাঝখানে 3 বছর, যে বছরের সৃষ্টি সেটাকে যদি ফার্স্ট ইয়ার ধরি, তার পরবর্তী 3 বছর মধ্যে পে করতে হবে, করা হয়নি, তাহলে তার পরের বছর হচ্ছে ফিফথ ইয়ার। সৃষ্টির বছরকে যদি মানে ফার্স্ট ইয়ার ধরি, তাহলে ফিফথ ইয়ারে গিয়ে অ্যাকশন হবে। অ্যাকশন মানে ওইটা আনপেইড ট্রেডিং লায়াবিলিটি, যেটা যেটার এইজিং স্টেটমেন্ট করলে দেখা যায় তার বয়স হয়েছে 4 বছর কিন্তু পে করা হয়নি, সুতরাং এটা যোগ হয়ে যাবে। তো এই স্লাইডে কোনো কোশ্চেন? হুম, কোনো কোশ্চেন নাই? শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, স্যার বুঝতে শুনতে পারছি। পাচ্ছি স্যার। ওকে, শোনা গেলেই হবে, ঠিক আছে। তারপরে পরের স্লাইডে যাই। তারপরে বলছে যে যে কোনো লস ব্যাড ডেট এটা যদি পরবর্তীতে রিকভার হয়, তাহলে যে বছরে রিকভার হবে সে বছরের আয় হিসেবে গণ্য হবে। তো এটাও আমি মনে করি যে এটাও ডিমড ইনকামের কিছু হওয়ার কথা না, যাই হোক বই আইনে আছে তাই। কারণ কি, একটা ব্যাড ডেট সেটা ব্যাড হিসাবে চার্জ করছে কোম্পানি এবং ডিসিটিও মেনে নিছে। এখন সাবসিকুয়েন্টলি যদি সেই ব্যাড ডেট থেকে কিছু টাকা আদায় হয়, তাহলে তার জার্নাল এন্ট্রি কী হবে? জার্নাল এন্ট্রি ডেফিনেটলি ইনকামে হিট করবে এটা। তো ইনকামে তো হিট করবেই, এবং যদি এটা আদায় হয় তাহলে তো মানে অ্যাকাউন্টিং করলে এটা অ্যাকাউন্টসে এটা রিফ্লেকশন হবে এবং সেখানে ইনকাম হিসাবে দেখাতেও হবে। তো এখানে আইনে বলছে যে যদি সাবসিকুয়েন্টলি সেটা রিয়েলাইজ হয় ব্যাড ডেট, যেটা অলরেডি চার্জ করছে এবং ডিসিটিও অ্যালাউ করছে,
তাহলে সেটা ওই ব্যাড ডেট রিকভারি যেটা হবে সেটা ইনকাম হিসেবে গণ্য হবে। তা আমি মনে করি এখানে গণ্যের কি বিষয়, তো ইনকাম হবে, এটাই কথা। এটা তো মানে বললেও ইনকাম, না বললেও ইনকাম। এবং মানে এসএসসি কেও ইনকাম হিসাবে শো করতে হবে। এই গণ্য গণ্য কোনগুলো, ডিমড ইনকাম কোনগুলো? ডিমড ইনকাম ভার্চুয়ালি হচ্ছে যেগুলো নট রিয়েল ইনকাম, বাট এগুলো যদি এরকম সিচুয়েশন সৃষ্টি হয় তাহলে সেগুলো ডিসিটি এগুলোকে ডিমড ইনকাম হিসেবে ধরে নেবে। আচ্ছা, এরপরে আসেন এনি শর্টফল। এই যে এইটা ডিমড ইনকাম। তো এনি শর্টফল অফ ইনিশিয়াল ক্যাপিটাল ফর্ম থ্রু সাবমিটিং রিটার্ন আন্ডার সেকশন 83 উইদিন 5 years ফ্রম দ্য এন্ড অফ দি অ্যাসেসমেন্ট ইয়ার। কথা হচ্ছে যে, এটা তো আইনটা জানেন মনে হয়, সেটা হলো যে কোনো নূতন ব্যবসায়ী, মানে ব্যক্তি ব্যবসায়ী, সে যদি ব্যবসা শুরু করে, ব্যবসা শুরু করার সময় সে যে ওপেনিং ক্যাপিটাল দেখাবে, প্রারম্ভিক পুঁজি, সেই পুঁজি এনি অ্যামাউন্ট সে যেটা দেখাবে সেটা যদি ব্ল্যাক মানিও হয়ে থাকে সেটা হোয়াইট হয়ে যাবে। তবে কয়েকটা শর্ত। শর্ত কি? সেটা হচ্ছে যে মিনিমাম তাকে 20% ইনকাম, ট্যাক্সেবল ইনকাম ঘোষণা করতে হবে। মানে আমি একটা উদাহরণ দিই। ধরেন এক লোক 1 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 1 কোটি টাকা পাইছে কই? এই কোশ্চেন তাকে করা হবে না, সে এখান থেকে রিলিফড। তাকে রিলিফ দেওয়া হয়েছে যে ঠিক আছে, আপনি আগে ইনকাম ট্যাক্সে আসেন, ট্যাক্স দেওয়া শুরু করেন, ব্যবসা বড় করেন, ট্যাক্স দিবেন, সব ঠিক আছে। তো কথা হচ্ছে যে ওপেনিং ক্যাপিটাল বা ইনিশিয়াল ক্যাপিটাল যেটা দেখাবে, ধরেন 1 কোটি টাকা দেখাইলো, তাহলে তাকে মিনিমাম 20 লাখ টাকা প্রফিট শো করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এটা 1 কোটির জায়গায় এটা 100 কোটিও হইতে পারে, 1 কোটির জায়গায় এটা 20 লাখও হইতে পারে। তো 1 কোটি যদি হয় তাহলে 1/5, মানে 20 লাখ টাকা তাকে ইনকাম শো করতে হবে, এবং এই 20 লাখ টাকার উপরে ট্যাক্স দিলেই চলবে। তাহলে তার কিন্তু পুরো 1 কোটি 20 লাখ টাকার উপরে ট্যাক্স দিয়ে তার কিন্তু পুরো 1 কোটি 20 লাখ টাকা হোয়াইট হয়ে গেল। ভালো কথা, কিন্তু শর্ত কি? শর্ত হচ্ছে যে প্রথম শর্ত হলো তাকে মিনিমাম 1/5 ইনকাম ঘোষণা করতে হবে, যেটা ওপেনিং ক্যাপিটাল দেখাবে, এবং সে যে ইনকাম ঘোষণা করবে সেটা 3.5 লাখের বেশি হতে হবে, মানে ট্যাক্সেবল ইনকাম হতে হবে। এমন না যে আমি 10 লাখ টাকা ওপেনিং ক্যাপিটাল দেখাইলাম, 2 লাখ টাকা বিজনেস ইনকাম দেখাইলাম, 12 লাখ টাকা হোয়াইট হয়ে গেল, কোনো টাকা পয়সা দেয়া লাগলো না, কোনো ট্যাক্স দেয়া লাগলো না, তা হবে না। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে 5 বছরের মধ্যে আপনার ওপেনিং ক্যাপিটাল থেকে ক্লোজিং ক্যাপিটাল কম হতে পারবে না। তো ওপেনিং ক্যাপিটাল থেকে ক্লোজিং ক্যাপিটাল কম হয় কিভাবে? লোকসান হলে হয়, অথবা মানে ড্রয়িংস হলে হয়, মানে ক্যাপিটাল যদি ড্র করে ফেলে তাহলে কমে যায়। তো কোনোভাবে ওপেনিং ক্যাপিটাল থেকে ক্লোজিং ক্যাপিটাল কমতে পারবে না কোনো বছরে, প্রথম বছরেও পারবে না, পরেও পারবে না। তো যদি কমে, তাহলে যতটুকু কমবে ততটুকু ওই বছরের বিজনেস ইনকাম হিসেবে গণ্য হবে। এই আমি ধরেন কথার কথা, আমি উদাহরণ যখন দিলাম আরো উদাহরণ দেই। সেটা হলো এই বছরে তার তো 1 কোটি 20 লাখ টাকা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, ধরেন কোনো ড্রয়িংস নাই, এখান থেকে কথার কথা সিম্পল উদাহরণ দেই। পরের বছরে ওপেনিং ক্যাপিটাল হলো 1 কোটি 20, এই বছরের যেটা ক্লোজিং, পরের বছরে সেটা ওপেনিং 1 কোটি 20। এখন এই বছরে ধরেন তার বিজনেসে লোকসান হয়েছে, অথবা সে ক্যাপিটাল ড্র করে ফেলছে, এইখান থেকে সে ড্রয়িংস করছে, ধরেন পরের বছরের সেকেন্ড ইয়ারে ইনকাম হয়েছে কত? ইনকাম হয়েছে 5 লাখ। তাহলে দাঁড়াইলো 1 কোটি 20 আর 5, 1 কোটি 25। সে ড্র করছে এখান থেকে ধরেন 60 লাখ টাকা। 60 লাখ টাকা ড্র করে একটা কাজে লাগাইছে আর কি, একটা জমি কিনে ফেলছে বা কিছু একটা। তো এখান থেকে ব্যক্তি নামে হয়তো, এখন এখান থেকে 1 কোটি 20 আর 5 25, এখান থেকে 60 মাইনাস করলে কত হয়? 35, 35 ঘাটতি 65, হয়। 35 আহ, স্যার, জি স্যার। 35 ঘাটতি হয়। ওপেনিং ক্যাপিটাল হলো 1 কোটি, এখন হলো ক্লোজিং ক্যাপিটাল হলো 65 লাখ। তার মানে এই যে ওপেনিং ক্যাপিটাল থেকে ক্লোজিং ক্যাপিটাল কমে গেল 35 লাখ, তা এই 35 লাখ টাকা বিজনেস ইনকাম হিসেবে গণ্য হবে ওই বছরে। বাড়তি সে নিজে দেখাইছে 5 লাখ, আরও যোগ হইলো 35 লাখ। বিষয়টা এরকম আর কি। এই আর 3 নম্বরে যেটা বলছে যে ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে, মানে বাংলাদেশ ব্যাংকের, ওই ইন্টারেস্ট ইনকামটা কখন শো হবে?
সেখানে বলছে যে তারা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বিভিন্ন ব্যাংক তারা ডাউটফুল ডেটের উপরে যে ইন্টারেস্ট ইনকাম সেটা যদি তারা পিএল অ্যাকাউন্টে ক্রেডিট করবে যে বছর অথবা যে বছরে অ্যাকচুয়ালি পাবে, দুইটার মধ্যে যেটা আর্লিয়ার সেটা হবে। এই বলেন, এখন এই স্লাইডে কোনো কোশ্চেন? আর আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার, আমার ক্যাপিটালটা যদি ব্ল্যাক মানি হয় এবং সেটা সেটা থেকে আমি যদি ইনকাম দেখাইতে ফেলিওর হয়, বাট আমি চাচ্ছি এটাকে হোয়াইট করতে, আমি কি ইনকাম না দেখিয়েও ট্যাক্স দিয়ে সেটাকে হোয়াইট করার সুযোগ আছে কি? নয় আকারে না। ওকে স্যার। এটা তো কয়েকবার বলছি যে আপনি ওপেনিং ক্যাপিটাল যা দেখাবেন মিনিমাম তার 20%, মানে 1/5 আপনাকে ইনকাম ডিক্লেয়ার করতে হবে এবং সেটা ট্যাক্সেবল ইনকাম ডিক্লেয়ার করতে হবে। এটা হলো প্রথম শর্ত। এটা তো কয়েকবার বলছি। আর কেউ? স্যার 180 ধারার থেকে দেখলাম এই জিনিসটা ডিলিট করে এই আপনার ইয়াতে দিয়ে দিচ্ছে, এই 46-এ দিয়ে দিচ্ছে, ওই যে 5 বছরের যে ব্যাপারটা আর কি। হ্যাঁ, হ্যাঁ। 180 ধারার থেকে এটা ডিলিট করে দিচ্ছে। উম, না, একশো একশো আশি আশি ধারাতে এই কথাটা রাখে নাই, না রেখে এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু রিটার্নটা তো সাবমিট করছে সে সেলফ অ্যাসেসমেন্টে এবং এক্সাক্ট। স্বঘোষিত আর কি, তাই না? জি স্যার, জি নতুন স্যার। ব্যবসার ক্ষেত্রে। জি স্যার। হুম। তো মানে এই যে বিধানটা এটা 180 ধারায় নাই। স্যার 180 ধারার থেকে 180 ধারার 5-এ এই যে যে কথাটা ছিল হ্যাঁ। পরবর্তী 4 বছর, সেটা ওই যাতে ফুল ডিলিট করে দিয়ে শুধু এইটাই কিন্তু ফ্যাক্টর, মানে এই 46-এর 10টাই ফ্যাক্টর, ওইখানে কিন্তু আর এটা নাই। হুম। ও। এটা না থাকলে মনে করেন যে এই 5 বছরের ফ্যাক্টরি থাকতো না আর। হুম। না, 180 ধারায় এটা নাই। 180-এর 5-এ ছিল স্যার, এই 5টা পাশে ডিলিট ছিল। করে ও এখন আচ্ছা, সাইডে আচ্ছা। রাখছে আর 5টা ডিলিট করে দিছে। হুম। দাঁড়ান দেখে নি যেটা বললেন। হ্যাঁ, 5টা ডিলিট করে দিছে। মানে এই জায়গা না থাকলে স্যার আর কোনো জায়গায় থাকতো না 5 বছরের বিষয়টা। হুম। 5 বছর মানে যে বছরে সে প্রথম রিটার্ন দাখিল করলো ওইটা সহ 5 বছর আর কি। জি স্যার। হুম। না এখানে তো স্যার পরবর্তী 5 বছর বলছে 10 দ্বারা। হ্যাঁ, ওই যে এই যে 46-10-এ। জি স্যার, পরবর্তী কিন্তু 5 বছর কিন্তু মানে টোটাল ওইখানে 6 বছর হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আর ওইখানে আগে ছিল ছিল কিন্তু হলো টোটাল 5 বছর, আর টোটাল এখন 5 বছর, প্রথম বছর এবং 4 বছর। এইখানে আসলে এখানে লেখাও তাই, 46-10-এ হুম, লেখাও হুম। তাই যে উইদিন 5 ইয়ার্স ফ্রম দ্য এন্ড অফ দি অ্যাসেসমেন্ট ইয়ার, মানে যে বছর প্রথম গেছে তার পরের 5 বছর, মানে মোট 6 বছর আর কি। জি স্যার। হুম। এই স্যার একটা বাকি। কোশ্চেন ছিল। হুম। একজন এসএসসি কে দেখলাম এবছর, আহ, উনি গত বছর পার্টনারশিপ ছিল, পার্টনারশিপটা ক্লোজ করে 24-25-এ এসে উনি সোল ট্রেডার ফর্মুলেশন করছে। তো গত বছর যখন রিটার্ন সাবমিট করে, তো সেক্ষেত্রে বিজনেস ইনকাম থেকে প্রফিট দেখাইছে, কিন্তু ওনার ক্যাপিটাল দেখায় নাই। পার্টনারশিপ ফার্মে যে ক্যাপিটালের রেশিওটা ছিল সেটা দেখায় নাই। তো এই বছর এসে যখন সোল ট্রেডার করা হয়েছে, এখন সেটা উনি চাচ্ছে যে ওনার ক্যাপিটালটাকে শো করবে। যদি ক্যাপিটালটা শো করে স্যার, তাহলে যে পরিমাণ ক্যাপিটালটা শো করবে ওইটার উপরে কি স্যার ইনকাম ট্রিট করা হবে? হুম। হ্যাঁ, কোনটার উপরে মানে আপনি বলতেছেন যে এক মানে ভদ্রলোক এই বছরে, আগে। গত বছর রিটার্নে ওনার পার্টনারশিপ ক্যাপিটাল ফার্মের যে ক্যাপিটালটা ছিল, হুম। উনি কন্টিনিউ করে নাই আর কি। 3 বছর পার্টনারশিপ ছিল ফার্মটা, তো 3 বছর রিটার্নে উনি কন্টিনিউ করে নাই, ওনার ক্যাপিটালটা শো করে নাই রিটার্নে। তো এই বছরে এসে উনি প্রোপ্রাইটারশিপ হয়ে গেছে, এখন প্রোপ্রাইটারশিপ হওয়ার কারণে উনি ক্যাপিটালটাকে রিটার্নে শো করতে চাচ্ছে। সেক্ষেত্রে ক্যাপিটালটা উপরে ইনকাম ট্যাক্সেবল হবে কিনা? এটা তো আপনার ফান্ডগুলোতে মিলবে না তো। আর এটা তো আপনার ওই যে অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টে এটা তো মিলবে না। কারণ আপনাকে তো যদি এখন নতুন করে ওই ক্যাপিটালটাকে ইনজেক্ট করতে চান
তাহলে হ্যাঁ তো মানে পার্টনারশিপ ফার্মের যে ক্যাপিটাল ভুলবশত দেখানো হয় না পরপর 3 বছর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? তো ওইটা তো জি এখন দেখাবেন কিভাবে? বরঞ্চ এই ভেজাল না করাই ভালো। স্যার এটাই বছর অঙ্কে আসছে স্যার, হ্যাঁ, অঙ্কে আসছে এটা তাই? আসছে স্যার। হুম, এটা তো আপনি এই বছর দেখাইলে তো আপনার ঈদ বাড়বে, মানে হয়ে যাবে বেশি। না, আপনি স্যার ওই যে ক্লজ যেটা 4610 না, এটাতে। এটা তো অন্য জিনিস। আপনি তো পার্টনারশিপ ফার্মের যে ক্যাপিটাল, পার্টনারশিপ ফার্মের প্রত্যেকেরই তো ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে একটা, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। তো সেটা তো আপনার আইটি 10B-তে আসে। জি। তো আইটি 10B-তে আসে, তা প্রথম থেকে না আসলে এখন এই নতুন করে যদি এইখানে আনতে যান, এটাকে মানানো খুব ডিফিকাল্ট। কারণ আপনি যেই আনবেন আপনার হবে, আপনার সম্পদ বেড়ে যাবে। এখন সেই সম্পদ বেড়ে যাওয়ার সোর্স অফ ফান্ড কি? সেইখানে ঘাটতি। এখন কথা হলো যে যদি আপনার ক্যাশ ইন হ্যান্ডে পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি দেখাইতে পারেন, ক্যাশ ইন স্যার হ্যান্ড আমি এটাই কমায় দিই। ভাবতেছি, ক্যাশ ইন হ্যান্ডে টাকা থাকলে তো স্যার এটা দেখানো যায়, ক্যাশ কমাই দিয়ে। যা, হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা যায় মানে কি, যায় মানে এটাও মানে ঠিক না। কারণ আপনার তো এই যে পেইড ক্যাপিটাল তো আজকের না, এটা তো আগে থেকেই এটা ছিল। তো যাই হোক, হ্যাঁ। ধরা পড়ে না আর কি। যদি আপনার ক্যাশ কমায় দেন তাহলে আপনার ফান্ড মিলে যায়। ফান্ড মিলে গেলে তখন আর কোশ্চেন রেইজ হয় না আর কি। এই, আচ্ছা, আর বুঝতে পারছি স্যার। পার্টনারশিপ ফার্মের যে আপনার ব্যালেন্স শিট যদি দেন, তাহলে পার্টনারশিপ সাপোর্টিং হিসাবে, তো ওইখানে তো আপনার ক্যাপিটাল অ্যাকাউন্ট তো আছেই, হ্যাঁ, জি। তাই না? এই, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হুম, স্যার ফার্স্ট শিডিউল অনুসারে এটা কি অ্যাড করে ফেলতে পারবো না? হ্যাঁ, কোনটা ফার্স্ট শিডিউলে? স্যার ফার্স্ট শিডিউলে যেটা বলা আছে না, অপ্রদর্শিত কোনো কিছু থাকলে সেটা 10% ট্যাক্স বাড়তি দিয়ে অ্যাড করে না না, দিব। সেই প্রশ্ন তো উনি করে নাই আর কি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ওই খুঁজতেছিল তো এই জন্য বললাম। না, এটা তো ওনার মানে ঠিক আয় না, উনি তো আয়ের উপরে ট্যাক্স দিচ্ছে। উনি তো সেই প্রশ্ন করে নাই। উনি বলছে ওনার মানে ওই ক্যাপিটালটা দেখানো হয় নাই ভুলে। জি তো স্যার। আর আপনি যেটা বলছেন যে ফার্স্ট শিডিউলে যেটা অঘোষিত আয়, তো সেটা মানে জরিমানা সহ জমা দেওয়া যাবে আর কি। জি স্যার। আচ্ছা, তাহলে এখন চলে যাই আমরা কর্পোরেট ট্যাক্স রেট। এটা নিয়ে একবার কথা বলছি অবশ্য। সেটা হলো ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের ট্যাক্স রেট হচ্ছে 37.5%। তবে তাদের ব্যাংকের যদি ক্যাপিটাল গেইন থাকে তার ট্যাক্স রেট হবে 15, যদি ডিভিডেন্ড ইনকাম থাকে তার ট্যাক্স হবে 20। এই দুটো তো কমন, আমরা জানি। কোম্পানির ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট হচ্ছে 15, আর ডিভিডেন্ডের ট্যাক্স রেট হচ্ছে 20। আর অন্য ইনকাম যা থাকে সেটার উপরে আপনার ওই যে রেট সেটা অ্যাপ্লাই হবে আর কি। কন্ডিশন তো এই দুইটা, এটা তো গতবারও ছিল, এটা এবারও, যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার ট্যাক্স রেট হচ্ছে 25 অথবা মানে 27.5। তবে কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হলো সমস্ত বিক্রির টাকা ব্যাংকিং চ্যানেলে হতে হবে, আর এক্সপেন্ডিচার যেটা সেটা মানে 36 লাখ টাকার বেশি যদি নগদে খরচ হয় তাহলে 2.5%-এর বেনিফিট সে পাবে না। এই, আর প্রতিটা ট্রানজেকশন 5 লাখ টাকা পর্যন্ত নগদে করা যাবে। এই, মানে in case of invoice expenditure per transaction exceeding 5 lakh must be through banking channel, এবং অল টুগেদার ইয়ারলি ট্রানজাকশন এক্সিডিং 36 লাখ মাস্ট বি থ্রু ব্যাংকিং চ্যানেল। এই শর্ত দুইটা গত বছরও ছিল, এবছরও আছে। এবছর তো ধরেন গতবারের বাজেটেই এটা ছিল। গতবারের বাজেট মানে হলো 24-25 এবং 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারের যে ট্যাক্স রেট, সেটা তো আগের সরকার ঘোষণা করে গেছে। তো এগুলো তো, এটা তো জানেন দেখানো হয়েছে, এটাও দেখানো হয়েছে মনে হয়, সেটা হলো স্যার লিস্টেড। 55 দ্বারা ওইটা রাখলো, আবার এইখানে ওইটা থাকলো, বুঝছেন? হ্যাঁ, এইটা তো হলো ট্যাক্স রেটের বিষয়। বুঝতে অ- পারছি অ- স্যার, হ্যাঁ, কিন্তু অফিসার হয়ে গেল না স্যার। হ্যাঁ, সব দিক থেকে আর কি, মানে অফিসারের দেখছেন কি? জি স্যার। অফিসারের দেখছেন কি? সেটা হলো এই যে ধরেন টার্নওভার ট্যাক্স, ওইটাই তো একটা অফিসার। আপনার যে ইসে ইনকামের উপরে আপনার 27.5% হবে, অথবা অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিট, সেটা হলো আপনার যে টোটাল রেভিনিউ এটার 1%, হুইচ এভার ইজ হায়ার। তো এবারে একটা মানে ভালো কাজ করছে, জানি না এটার ফল কবে দিবে জানি না। ওই যে মিনিমাম ট্যাক্স যেটা, তো মিনিমাম ট্যাক্স জানেন তো এটা, জি যে স্যার। মিনিমাম ট্যাক্স যদি, মিনিমাম ট্যাক্সের কারণে যদি আপনাকে বেশি ট্যাক্স দিতে হয়, আপনার রেগুলার ট্যাক্স কম আসছে কিন্তু মানে মিনিমাম ট্যাক্স, তাইলে আপনি পরবর্তীতে
আপনার যদি রেগুলার ট্যাক্স বেশি আসে তাহলে এই এই রিফান্ড যেটা এটা সমন্বয় করতে পারবেন। এই জিনিসটা জানেন কি না? স্যার অ্যাকচুয়ালি যার স্যার গ্রস রিসিপ্টের উপরে মিনিমাম ট্যাক্সটা বেশি হয়ে যায় স্যার, সে হুম। কখনোই স্যার আর কখনো স্যার ওই রেভিনিউর উপরে ট্যাক্স দিতে পারে না স্যার। আমি স্যার এখনো পর্যন্ত পাই নাই কি যে কি কি মিনিমাম গ্রস কি? রিসিপ্টের উপরে যে টার্নওভার ট্যাক্সটা দিছে, হ্যাঁ, সে স্যার আমি কখনোই দেখি নাই যে রেভিনিউর উপরে ট্যাক্স দিছে, আমি দেখিনি আর কি স্যার। রেভিনিউ ওইটা রেভিনিউর উপরেই তো ওই ট্যাক্স। রেভিনিউর উপর কি বুঝি নেই আপনার কথাবার্তা। অ্যাকচুয়ালি যে ওই যে টোটাল যে আমাদের 27.27% যে টোটাল ট্যাক্সেবল ইসে উপরে আসে যে, হ্যাঁ, ওইটার সাথে স্যার আমাদের যে গ্রস রিসিপ্টের যে ট্যাক্সটা যেটা আসে মিনিমাম হ্যাঁ। ট্যাক্স, স্যার যার এই একবার মিনিমাম ট্যাক্স চলে আসে তার কোম্পানির নেচার অনুসারে স্যার কখনোই দেখি নাই যে ওই 27.5 এসে যেতে পারছে স্যার। সবসময় গ্রস রিসিপ্টের উপরই তার আসতে থাকে স্যার। না না, এটা হবে না, এটা কেমন কথা? কোনো বছর যদি বিক্রি কমে যায়, তাই না? তো মানে বেচা বিক্রি একেবারেই কমে গেল, তো তখন কি হবে? তখন তো মানে দেখা যাবে ওই ইনকামের উপরে 27.5%টাই বেশি হবে। এইটা কথাটা ঠিক না যে যার একবার টার্নওভার ট্যাক্স বেশি আসছে সারা জীবন তার ওই বেশিই আসবে, এমন কোনো কথা নাই। যাই হোক, আমি মানে যে কথা বলতেছিলাম আপনি অন্য লাইনে গেছেন। আমি বলতেছিলাম একটা কথা, সেটা হলো জানেন কিনা আপনি। সেটা হলো কি আমি বলি। সেটা এবছরের বাজেটে একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা কি? সেটা হলো এগুলো পরীক্ষা পারপাসেও কিন্তু ইম্পর্টেন্ট আপনার। এই যে কোনো চেঞ্জই আপনার পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার ধরেন এই বছর আমি একটা উদাহরণ দিয়ে বলি তাইলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এই বছরে আপনি একটা রিটার্ন ফিল আপ করতে বসছেন। তো রিটার্নে আপনি দেখাইলেন যে তার একটাই সোর্স অফ ইনকাম। সেটা কি? সেটা হচ্ছে তার এফডিআর এর ইন্টারেস্ট, আর কিচ্ছু নাই। তো ভালো কথা। তো এফডিআর এর ইন্টারেস্ট উপরে ইন্টারেস্ট কত? এফডিআর এর ইন্টারেস্ট হচ্ছে আপনার 3 লাখ টাকা। ট্যাক্স কাটা আছে কত? 30,000 টাকা। ভালো করে শোনেন। আপনি যখন রিটার্ন ফিল আপ করতে যাবেন তখন দেখা যায় তার সে থ্রেশহোল্ড লিমিট মানে করে নাই, থ্রেশহোল্ড লিমিটেই বুঝতে পারে নাই। তার মানে বিলো থ্রেশহোল্ড লিমিট তার ইনকাম। তার মানে কারোর ইনকাম যদি হয় 3 লাখ, তাহলে তার ট্যাক্স হয় 0 নর্মাল রেটে। আর অ্যাবনর্মালি তার টিডিএস যেটা, ওটা যেহেতু মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163, তো সেখানে তার দেয়া আছে 30,000 টাকা। আইনে বলা আছে হুইচ এভার ইজ হায়ার, আমার নর্মাল রেটে যা ট্যাক্স আসে অথবা টিডিএস যেটা কাটা আছে আন্ডার সেকশন 163, হুইচ এভার ইজ হায়ার, তাহলে আমার ট্যাক্স পেয়েবল কত? 30,000। ট্যাক্স দেয়া আছে কত? 30,000। সুতরাং এখন এখন আমাকে আর অতিরিক্ত 1 টাকাও দিতে হবে না। তবে আমার তো নর্মাল রেটে ট্যাক্স আসছে 0, কিন্তু আমার অ্যাবনর্মালি আমার টিডিএস আসছে 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে রিফান্ডেবল। রিফান্ডেবল হবে না, এটা এবছরে রিফান্ডেবল হবে না, এবছরে ট্যাক্স 0, কিন্তু এই 30,000 টাকা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। বলছে আগামী বছর যদি এমন হয় যে আপনার নর্মাল রেটে, ধরেন আগামী পরের বছরে আপনার এই একই ইনকাম, আপনার এফডিআর এর ইন্টারেস্টই ইনকাম, কথার কথা। তো এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম, তো কত ইনকাম? আপনার ইনকাম হলো 20 লাখ টাকা। তো 20 লাখ টাকা ইনকাম, 20 লাখের উপরে ট্যাক্স আসছে কত? ট্যাক্স আসছে 2.5 লাখ টাকা। ভালো করে শোনেন আমার কথা। 2.5 লাখ টাকা। ট্যাক্স কাটা আছে কত? 2 লাখ টাকা। আর দিতে হবে কত? 20,000। কিছু বুঝছেন না আবার বলবো? স্যার বুঝেছি, এটা কত বছর করা যাবে ক্যারি ফরওয়ার্ড স্যার? আজীবন, আজীবন। এখন সেক্ষেত্রে স্যার যদি আনলিমিটেড টাইম। 2 বছর 3 বছর জমে, সেই পুরোটা আমি গ্রস আপ করে পরে আমি অ্যাডজাস্ট করতে পারবো কোন এক বছরে। হ্যাঁ হ্যাঁ, আপনার যখন দরকার তখন করবেন। স্যার রেফারেন্স সেকশনটা কি একটু বলা যাবে? স্যার এটা কি কোম্পানির ক্ষেত্রেও দেওয়া স্যার যাবে? 163 রাটে আছে। হ্যাঁ, 163 স্যার আটে। এটা কি জি স্যার। হুম। স্যার যে সেকশনের কথা বলছে এটা কি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য? কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য কিনা? হ্যাঁ, সবার ক্ষেত্রেই তো প্রযোজ্য হওয়ার কথা। ওখানে কি ইন্ডিভিজুয়াল বলা আছে? দেখেন তো একটু। তার মানে স্যার আমি মিনিমাম ট্যাক্স যদি 50,000 টাকা হয়, আগের বছর যদি আমি রেগুলার ট্যাক্স যেটা আছে 1.5 লাখ টাকা আসছে, তাহলে আমি ওই 50,000 টাকা থেকে 1.5 লাখ থেকে 50,000 বাদ দিয়ে বাকি 1 লাখ টাকা দিই, এরকম। কি বুঝি না, আমি তো সুন্দর একটা উদাহরণ দিছি।
আমার উদাহরণটা দেখছেন, শুনছেন কিনা? স্যার একটু বোঝার জন্য বলছি। আচ্ছা, বোঝার জন্য আপনি কি বলছেন বলেন তো আবার একটু। আমি মিনিমাম ট্যাক্স এবছরে আমার সেলস এর উপর 1.5 লাখ টাকা দিছি, হ্যাঁ। সেলসের উপর না, না, তো না, না, আপনি লাইন চেঞ্জ করে ফেলছেন। না, 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 আমি যাই কোন লাইনে, আপনি যান কোন লাইনে। মিনিমাম ট্যাক্স কত প্রকার ও কি কি? মিনিমাম ট্যাক্স দুই প্রকার। একটা হলো টিডিএস যেটা, আর একটা হলো সেলসের উপরে। আমি সেলসের উপর নিয়ে কথা বলি নাই। এতক্ষণ আমাদের কথা চলছিল আন্ডার সেকশন 163 যে মিনিমাম ট্যাক্স, সেইটা গ্রস রিসিটের উপরে নয়। কি বুঝতে পারছেন জি আপনি? স্যার, জি স্যার, জি স্যার। তো এখন এখন মনে করেন আমি মিনিমাম মিনিমাম ট্যাক্স 1.5 লাখ দিছি। তো মিনিমাম আমার ট্যাক্স আন্ডার মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163, কথা এটা পরিষ্কার স্যার হতে হবে। টিডিএসও স্যার টার্ন ওভারের উপর হোক অথবা টিডিএস হোক, হ্যাঁ, জি না, দুটো জি মিলে না, আমি। না, 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 আপনার কথা নেওয়া যাবে না, রাশেদ। জি স্যার। তো এই সময় এইরকম কথা বললে হবে না। কথা বলতে হবে পরিষ্কার, স্ট্রেট ফরওয়ার্ড। আপনি কি সুন্দর কথা বলতেছেন, স্যার এটা টার্নওভারই হোক আর টিডিএস হোক। না, না, এরকম কথা বলতে পারবেন না। টার্নওভারের কথা আলাদা, টার্নওভার নিয়ে কোনো কথা নাই। আমার যত কথা সব টিডিএস নিয়ে। টিডিএস এর যে মিনিমাম ট্যাক্স ওইটা নিয়ে কথা বলছি আমরা। এইভাবে কথা জি বললে তো স্যার। হবে না। এখন বলেন আবার কি বলতে চাচ্ছেন। আপনার স্যার কথাবার্তা তো আচ্ছা, হচ্ছে না। টিডিএস এর হুম। টিডিএস এর উপর আমার 1.5 লাখ টাকা আসলো। তা আমি দেখলাম যে আমার রেগুলার ইনকাম ট্যাক্স আসছে 1 লাখ টাকা, তাহলে 50,000 টাকা আমার বেশি আসলো। তাহলে আগামী বছর যদি আমারও সেম রেগুলার ট্যাক্স আসলো, ফর এক্সাম্পল 80,000, তো তাহলে আমার এই বছরের ক্যারি ফরওয়ার্ড 50,000 বাকি এরকম বাকি আছে। হ্যাঁ, সেইটা আপনি উদাহরণ, আপনি তো সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে স্যার এই বছরে আমার 1.5 লাখ টাকা আসছে আমার টিডিএস, আর টিডিএস এর কারণে মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163, আমার রেগুলার ট্যাক্স আসছে 1 লাখ টাকা। তার মানে এই যে 50,000 টাকা বেশি, এইটার আমি আগামী বছরে আমি এটার বেনিফিট পাবো যদি আগামী বছরে আমার রেগুলার ট্যাক্সটা বেশি আসে। বলেন তো আগামী বছরে কি হয়েছে আপনার, শুনি একটু। আগামী বছর আমার রেগুলার ট্যাক্স আসলো কত? 80,000। 80,000। আর 80,000। আর মিনিমাম ট্যাক্স কত আসছে? ওই এটা আপনার 163। 163, স্যার। তাহলে সবগুলো মিলে ওইটা স্যার ফর এক্সাম্পল 20,000 আসলো। কি? বিশ হ্যাঁ, 20,000। হাজার হ্যাঁ, 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 এখন এই যে 60,000 টাকা আরো আপনাকে দিতে বলতেছে, এইখান থেকে আপনি হ্যাঁ। পিছনের 50,000 টাকা টেনে এনে আর মাত্র 10,000 টাকা দিলে হবে। এইবার আপনার উদাহরণটা ঠিক আছে, স্যার সুন্দর। ঠিক আছে, আর একটু জানি এগুলো যদি এটা গেল একটা মিনিমাম ট্যাক্সের সাথে আমি অ্যাডজাস্টমেন্ট করলাম। আমি যদি রেগুলার কম্পিটিশন করে ফর এক্সাম্পল 27% যেটা ট্যাক্স লাইবিলিটি কম, ওইটার সাথে কি অ্যাডজাস্ট করা যাবে? আবার এরকম দুইটা উদাহরণ দেন, স্যার এই বছরে এই হয়েছে, পরের বছরে এই হয়েছে, তারপরে আমি বলতে পারবো। আগামী বলেন। বছর আমার আগামী বছর না, ষাট প্রথম হাজার বছর থেকে শুরু করেন, প্রথম বছর থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, প্রথম বছর আমি মিনিমাম ট্যাক্স দিচ্ছি আন্ডার সেকশন 3 1.5 লাখ, হুম। রেগুলার ট্যাক্স আসছে 1 লাখ, তাহলে 50,000 টাকা আমি ক্যারি ফরওয়ার্ড করতেছি। এই, হ্যাঁ। পরবর্তী সেক্ষেত্রে আমি মিনিমাম 163-তে দিলাম 20,000। আর আমার রেগুলার ট্যাক্স আসছে ফর এক্সাম্পল 80,000। তো এই আমি উদাহরণ তো দিলেন, এই উদাহরণই তো আপনি দিলেন এতক্ষণ। এই। স্যার ওই হুম। জিনিসটা মিনিমাম মিনিমাম ট্যাক্সের যেটা আমি ক্যারি ফরওয়ার্ড করলাম রেগুলার ট্যাক্সের সাথে, ওটা 27% করে যেটা করি পরবর্তী বছরে, ওটার সাথে আপনার, না, না, ওইটাই তো আপনি অ্যাডজাস্ট করা বললেন। যাবে। হ্যাঁ, যাবে, এটাই তো হচ্ছে কথাবার্তা, যে পরের রিফান্ড, বছরে। আচ্ছা স্যার, এটা তো অ্যাডজাস্টের ব্যাপার গেল, রিফান্ডের ব্যাপার আছে কিনা স্যার এখানে? রিফান্ডের কোনো ব্যাপার নাই। আচ্ছা স্যার। রিফান্ডের কোনো ব্যাপার নেই, শুধু সমন্বয় করা যাবে। আচ্ছা স্যার, এখন আমরা আন্ডার 163-তে আমার সেলস এর টার্নওভার যে ট্যাক্সটা আছে 1%, এটাও কি include কিনা স্যার? ওটার সাথে তো আমরা আমরা যা পড়াচ্ছি, যা জানিয়ে আমাদের কথা হইতেছে, এর সাথে আপনার 1%-এর কোনো সম্পর্ক নাই। আপনার ওয়ান ওয়ান পার্সেন্টে যা ট্যাক্স আসে, অথবা আপনার মানে 27.5% হারে যা ট্যাক্স আসে, এই দুইটার মধ্যে যেটা হায়ার এটা হলো নর্মাল ট্যাক্স। এর জি সাথে স্যার। তুলনা হবে অ্যাবনর্মাল ট্যাক্স 163, কত কাটা আছে, বুঝছেন? প্রথমে হলো এই দুইটার মধ্যে যেটা বেশি, এরপরে হলো টিডিএস কত কাটা আছে, ওইটার সাথে ওইটার আবার তুলনা করে কোনটা বেশি। যা- বুঝছেন? তাহলে স্যার শুধুমাত্র 163 টিডিএসটা হ্যাঁ, অ্যাডজাস্ট হবে?
সেই কথাই তো মিনিমাম, বলতেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, না আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য স্যার, তাহলে হুম। টার্ন ওভারের উপর যে ট্যাক্স কাটি ওটা অ্যাডজাস্ট হবে না? না না না, ওইটা তো রেগুলার ট্যাক্স। জি টার্নওভারের স্যার, জি উপরে স্যার। 1% অথবা আপনার ইনকামের উপরে 27.5%, এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা হচ্ছে রেগুলার ট্যাক্স। জি স্যার। বুঝছেন? জি স্যার। এই, আচ্ছা। তো এখন মোবাইল ফোন কোম্পানি এগুলো তো জানি, এগুলো তো অলরেডি আমরা দেখছি, ট্যাক্স রেটগুলো আমরা দেখছি। ফিসকাল কিছু ইনসেনটিভ আছে, সেটা হলো ইকোনমিক জোন বা হাইটেক পার্কে যদি কোনো ইন্ডাস্ট্রি হয়, তাহলে তাদের প্রথম 3 বছর কোনো ট্যাক্স দিতে হয় না, 100% হলিডে। ফোর্থ ইয়ার ফিফথ ইয়ারে এভাবে গ্রাজুয়ালি হলিডেটা কমতে থাকে। এই, তাও এখানে সব পণ্যের উপরে না, আপনার নির্দিষ্ট কিছু পণ্যের উপরে। ঠিক আছে। আরও কিছু ইনসেনটিভ আছে, ইপিজেড এর যদি কোনো ইন্ডাস্ট্রি হয়, এটা 5 বছর বা 7 বছরের হলিডে, কিন্তু নর্মাল যে ট্যাক্স হলিডে এটা উঠে গেছে। এটা ছিল সম্ভবত ফার্স্ট শিডিউলে, ওইটা উঠে গেছে। কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট যে বিজনেস বা আইটি অ্যানেবল সার্ভিস, এইটা আছে, এটা করমুক্ত হিসাবে এই মানে জিনিসগুলোর উপর, আইটি রিলেটেড যে ট্যাক্স এক্সেম্পটেড সেক্টর। তো এদের একটাই শর্ত, অনলি কন্ডিশন ইজ দ্যাট অল ইনকাম মাস্ট বি থ্রু ব্যাংকিং চ্যানেল। যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তাদের আগামী 30শে জুন 2027 পর্যন্ত কোনো ট্যাক্স নাই। সফটওয়্যার রিলেটেড ব্যবসা যাদের, এই এই ব্যবসাগুলো কি কি সেগুলো এখানে দেওয়া আছে আর কি। কিন্তু কন্ডিশন একটাই, সেটা হচ্ছে যে ইনকাম, সম্পূর্ণ ইনকামটা আপনার ব্যাংকিং চ্যানেলে হতে হবে। গত বছর ছিল এটা যে ইনকাম, এক্সপেন্ডিচার এবং ইনভেস্টমেন্ট সব ব্যাংকিং চ্যানেলে হতে হবে, এটা ছিল। এই বছরে ওই এক্সপেন্ডিচার এবং ইনভেস্টমেন্ট এটা উঠে গেছে। স্যার, বুঝছেন? কোনো কোনো কাস্টমার যদি ডিরেক্ট ব্যাংকে টাকা জমা দেয়, সেই ক্ষেত্রে সেটা কি ব্যাংকিং চ্যানেল হবে না, ক্যাশ জমা দিলে না অ্যাকাউন্টে? না না না, ওটা ব্যাংকিং চ্যানেল হবে না। তো এইটা একটা, আর প্রাইভেট পাওয়ার জেনারেশন কোম্পানি তো 15 ইয়ার একটা পায়, মানে হলিডে পায়। এই হলিডে তেমন এক কিছু নাই এখন, হলিডেগুলো সব আস্তে আস্তে উঠে গেছে, যাচ্ছে। রিডিউস ট্যাক্স রেট উঠে গেছে, এই যে পোলট্রি ফিশারিজ এগুলোও উঠে গেছে সব। হুম। স্যার হলিডে কি এখন স্যার মানে সংসদ থেকে নির্ধারিত করা হবে এরকম শুনছি। হ্যাঁ, ওইটাই। মানে এখন হয় কি, যে কাউকে কোনো এক্সামিশন দিতে গেলে সেটা এনবিআর এর উপরে এত প্রেসার, এনবিআর সেই প্রেসার আর নিতে পারতেছিল না। তো এখন যেটা করছে, ঠেইলা পাঠাইছে সংসদে মানে তার মানে জাতীয় সংসদ ছাড়া যারা আইন প্রণয়ন করবেন বলছে তারাই অব্যাহতি দিতে পারবেন, যদি কাউকে ছাড়তে হয় তারা ছাড়বে, এরকম বিষয়টা আর কি। এবার সংসদের লোকেরই তো মৎস্য ব্যবসা বেশি, তাই কি করবে? এই মৎস্য ব্যবসা তো এখন আর নাই, মৎস্য ব্যবসা যে আপনার করমুক্ত, এই যে মানে রিডিউস ট্যাক্স রেট যেটা ছিল ওটা তো উঠে গেছে। তো জানেন ওই যে হাঁস মুরগি খামার, মৎস্য খামার, তারপরে ফিশ জি ফিড, স্যার। এগুলা সব উঠে গেছে। উঠে গিয়ে 6 শিডিউল পার্ট 'এ' বলছে যে যাদের এই জাতীয় ব্যবসা আছে, হাঁস মুরগির খামার, মৎস্য খামার, তাদের প্রথম 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। বুঝছেন? এই, ওই কালকে যেটা আমরা পড়াইলাম যে এগ্রিকালচার ইনকাম 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত, এরকম আর কি। স্যার, হ্যাঁ। স্যার বেজার ইকোনমিক জোনগুলোতে ইনভেস্ট করলে একটা ট্যাক্সেস হলিডে পাওয়া যায়, তো বাংলাদেশ হাইটেক পার্ট অথরিটি একটা হুম। আছে, ওখানেও কি এরকম ইনভেস্ট করলে ট্যাক্সেস হলিডে আছে কিনা? হ্যাঁ আছে তো, এইটাই তো আপনাকে এই এসআরও দুইটা একটু দেখে নিয়েন, দুইশো আচ্ছা ছাব্বিশ 228, যে নিচের যে রেফারেন্স দুইটা, এই দুইটা, একটা হলো ইকোনমিক জোনের আর একটা হলো হাইটেক পার্কে। স্যার, থ্যাংক ইউ স্যার। সিএসআর তো জানেন যে কোথায় কোথায় সিএসআর করলে আপনি সিএসআর এর বেনিফিট পাবেন। এই মানে এগুলো মানে এটা হ্যান্ড আউট দিয়ে দিচ্ছি আপনাদেরকে মেইলে। তো কোথায় কোথায় মানে বিনিয়োগ করলে, কোথায় কোথায় ডোনেট করলে সিএসআর হবে সেইগুলা আপনাকে দেখাচ্ছি। এই লিস্ট হলো এইটা। আর ফর্মুলা কি, আপনি কত টাকা তাহলে রেয়াত পাবেন, সেখানে বলছে যে সর্বোচ্চ 12 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারবে কোনো কোম্পানি সিএসআর বাবদ। এবং সেখানে হলো ইনকামের 20% অথবা 12 কোটি, অথবা অ্যাকচুয়াল মানি স্পেন্ড ফর সিএসআর, সিএসআর বাবদ যে টাকা খরচ করলো তিনটার মধ্যে যেটা লোয়েস্ট, তার উপরে 10% রিবেট পাবে।
এবং এখানে 23টা খাত আছে, যেটা দেখাইলাম আপনাকে, যে কোন কোন খাতে সিএসআর করতে পারবে। কন্ডিশন কি কি? সেটা হলো রেগুলারিটি ইন পেমেন্ট অফ স্টাফ স্যালারি। মানে সিএসআর মানে কি? গরিব দুঃখীর জন্য কিছু করা। তো গরিব দুঃখীর জন্য করবে একটা কোম্পানি, ভালো কথা, নিজের স্টাফদেরই বেতন দেয় না, এটা যেন না হয়। তারপরে হ্যাভিং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে যেন বর্জ্য ব্যবস্থাপনার থাকে, পরিবেশ দূষণ যেন না করে। ট্যাক্স, ভ্যাট, ডিউটি, লোন এগুলো যেন পরিশোধ থাকে। সিএসআর হতে হবে গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউশনের মাধ্যমে। লেবার ল কমপ্লাই করতে হবে। আর সিএসআর বাবদ যে টাকা খরচ করবে সেটা বিজনেস এক্সপেন্ডিচার হিসেবে গণ্য হবে না, কারণ এটা তো বিজনেস রিলেটেড এক্সপেন্ডিচার না, এটা সামাজিক ব্যয়। আর ডকুমেন্ট সাবমিট করতে হবে, যদি ওই রিবেট নিতে হয় ডিসিটির কাছে ডকুমেন্ট সাবমিট করতে হবে যে কি কি খরচ করলো। সর্বোপরি এনবিআর থেকে সবাই যে কাজটা করে সেটা হলো সিএসআর প্ল্যানটা পাশ করায় নেয়। এনবিআর থেকে একটা এক্সামশন সার্টিফিকেট নিয়ে যায় যে আমরা এই ভালো কাজ করতে চাই। তো এর জন্য যে আইনে যেটা আছে যে আমরা একটা 10%-এর একটা বেনিফিট পাবো, একটা রিবেট পাবো, সেটা যেন পাই। তো এনবিআর এটা গ্লাডলি মানে অ্যাপ্রুভ করে। কেন করে? যে আপনি ভালো কাজ করবেন, একটা কোম্পানি খালি প্রফিট করবে আর প্রফিটের বাইরেও সে যেন মানে এই যে রোহিঙ্গাদের জন্য কাজ করে এটা সেটা, বা ফ্লাড ভিকটিমের জন্য কাজ করে, এটা তো ভালো কথা। এটাতে আরো মানে এনকারেজ করে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই বিজনেস ইনকামটা শেষ হয়ে গেল। ইনকাম ফ্রম বিজনেস শেষ হলো, পাশাপাশি কোম্পানি ট্যাক্সের অ্যাসেসমেন্টেরও একটা বড় দিক শেষ হলো। এবং আপনি ভালো করেই বুঝতে পারছেন আজকের ক্লাসের সবচেয়ে চুম্বক অংশগুলো হচ্ছে আপনার দুইটা সেকশন, সেকশন 55 এবং সেকশন 56। এবং 55 সেকশনটা অনেক বড়, তাই না? আচ্ছা, এটা কি ফরিদ মোল্লা কি দিছেন? এটা দেখি চ্যাট বক্সে কি দিছেন। স্যার, যে ধারাটার কথা বলছিলাম ওটা ছবি তুলে দিয়ে রাখছিলাম। ও আচ্ছা। আচ্ছা, তাইলে আমাদের বিজনেস ইনকাম শেষ হয়ে গেল। এখন আমরা যাই পরের হেডে, সেটা হলো ইনকাম ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন মানে খুব বড় কিছু না, এটা ছোট হেড আর কি। ক্যাপিটাল গেইন নিয়ে কয়েকটা কথা, খুব বেশি কথা কিন্তু নাই। কয়েকটা কথা কি কি আমি একটু বলা শেষ করি, তারপরে আপনি ক্যাপিটাল গেইন নিয়ে কোশ্চেন করতে পারবেন। এক নম্বর কথা, এক নম্বর কথা হলো যে ক্যাপিটাল গেইন হতে হবে ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে। তাহলে ক্যাপিটাল অ্যাসেটের যে সংজ্ঞা, সেখানে আমরা যে ব্যক্তিগত কিছু জিনিস ব্যবহার করি, যেমন সোনা দানা, আসবাবপত্র, তারপরে আমার ব্যক্তিগত গাড়ি ইত্যাদি, তারপরে উইয়ারিং অ্যাপারেলস, এই চারটা জিনিসকে বলছে যেগুলো হলো পার্সোনাল ইফেক্ট। এবং এই পার্সোনাল ইফেক্ট যেটা, সেইটা ই হবে না, সেটা বিক্রি করে আর যাই হোক ক্যাপিটাল গেইন হবে না। তাহলে ক্যাপিটাল গেইন হবে না, তাহলে কি হবে? তাহলে এটা হিট করবে গিয়ে ইনকাম ফ্রম আদার সোর্স। এটা আগে কিন্তু এটা করমুক্ত আয় ছিল এবং 2023 সালে বাজেটে এটা ধরছে, বলছে যে না, এই যে আপনার স্বর্ণালংকার, ফার্নিচার অ্যান্ড ফিকচার, তারপরে পার্সোনাল ভেহিকেল, উইয়ারিং অ্যাপারেলস মানে পরিধেয় বস্ত্র, এইগুলোকে বলা হয়েছিল যে এইগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞা বহির্ভূত। তার মানে এইগুলো বিক্রি করে যদি কোনো গেইন হয়, দ্যাট উইল নট বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল গেইন। এবং ক্যাপিটাল অ্যাসেট যেহেতু সংজ্ঞা থেকেই বাদ দিয়ে দিছে, এটার উদ্দেশ্য হচ্ছে তাকে এক্সেমশন দিয়ে দেওয়া যে এগুলো বিক্রি করে যদি কোনো গেইন হয় সেটার উপরে ট্যাক্স হবে না। এটাই ছিল ফিলোসফি এবং এভাবেই হচ্ছিল। তো এইটা 23 সালে এইটাকে অ্যাড্রেস করছে, বলছে যে না, ঠিক আছে, এইটা ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞার বাইরে আছে। তো কি হয়েছে? ক্যাপিটাল অ্যাসেটের সংজ্ঞার বাইরে আছে, বাইরে আছে, তাহলে ক্যাপিটাল গেইন হবে না। তো ক্যাপিটাল গেইন হবে না সেটা ঠিক আছে, তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স হবে। ইনকাম ফ্রম আদার সোর্স হইতে তো কোনো বাধা নাই। আমাদের 6টা হেড যখন পড়ানো শেষ হবে, লাস্ট হেড হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। আদার মানে কি? প্রথম 6টার ভিতরে যেটা পড়বে না সেটা আদারে গিয়ে পড়বে। মানে আদার হচ্ছে অগতির গতি, বুঝছেন?
তো এখন এইটাকে ধরছে এবং ধইরা বলছে যে মানে আপনি স্বর্ণালংকার আপনার ফাইলে দেখানো আছে, ধরেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, মানে বিবাহের সময় উপহার হিসেবে প্রাপ্ত। কয় ভরি সোনা? 50 ভরি সোনা। মূল্য কত? মূল্য অজানা বা মূল্য শূন্য। ভালো কথা। এখন এই সোনা বেচছেন, কি খবর আছে আপনার? এই সোনা ধরেন আপনি এখন 5 লাখ টাকায় বিক্রি করলেন, পুরো 5 লাখের উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। পুরো 5 লাখ টাকায় আপনার ইনকাম ফ্রম আদার সোর্সে হিট করবে। কোন ধারায় বলা আছে? এই যে 66C নিচে লেখা আছে, এই যে আন্ডারলাইন করা, বলা আছে দি গেইনস মেড অন দ্য ট্রান্সফার অফ সার্টিন অ্যাসেট হুইচ আর এক্সক্লুডেড ফ্রম দ্য ডেফিনেশন অফ ক্যাপিটাল অ্যাসেট, বাট দিস গেইন উইল বি ট্রিটেড অ্যাজ ইনকাম ফ্রম আদার সোর্স অ্যাজ পার সেকশন 66C। ওইখানে গিয়ে এটাকে হিট করছে। তো স্বাভাবিকভাবেই এখন আমরা যেটা দেখতেছি যে সোনাদানা ইনকাম ট্যাক্সের ফাইলে যে যত ঢুকাইছিল ওইভাবে রাইখে দিছে। এই সোনাদানা আর বের করতেছে না, বের করলেই খবর আছে। বুঝতে পারছেন? তো এটা গেল প্রথম কথা। ব্যক্তিগত গাড়ির বেলাও তাই। ধরেন আপনি একটা ব্যক্তিগত গাড়ি, এটা শখের গাড়ি, এটা কেনা ছিল 20 লাখ টাকায়, 3 বছর ব্যবহার করার পরে এটা 22 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি, কিন্তু লাভে বিক্রি করতে পারছেন 2 লাখ টাকা। এই লাভের উপরে কোনো ট্যাক্স ছিল না। কিন্তু এই 2023 সাল থেকে 23-24 কর বছর থেকে এটাকে ইনকাম ফ্রম আদার সোর্সে হিট করবে। এটা এটা গেলো 1 নম্বর কথা। 3-4টা কথা বলি, তারপর আপনি কোশ্চেন করতে পারবেন। এরপরে আসেন ট্যাক্স রেটের কথা। আসেন ট্যাক্স রেট, তার আর শেয়ার মার্কেট, এই 2-3টা কথা বলি, শেষ করব। ট্যাক্স রেটে আসেন। কোম্পানির ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট হচ্ছে 15% স্ট্রেইট। আর আদার দ্যান কোম্পানি ক্ষেত্রে বলছে যে ডিসপোজাল যদি উইদিন 5 ইয়ার্স হয় তাহলে রেগুলার স্ল্যাব রেটে ট্যাক্স হবে। আর 5 বছরের পরে যদি সেটা বিক্রি করা হয়, বিক্রি করে কোনো গেইন হয়, তাহলে তার উপরে স্ট্রেট 15% ট্যাক্স হবে। মানে কোনো ব্যক্তি যদি এরকম মানে কিছু বিক্রি করে, ইভেন জমি জমা বিক্রি করলেও একই কথা, যে সেটা 5 বছরের মধ্যে বিক্রি করছে না 5 বছর পরে বিক্রি করছে। জমি তো একটা ক্যাপিটাল অ্যাসেট। আচ্ছা, এখন আসেন শেয়ার। শেয়ারেও কিন্তু একই কথা। শেয়ারে শুধু ব্যক্তিকে বলছে যে কোনো ব্যক্তি যদি শেয়ার বিক্রি করে কোনো ক্যাপিটাল গেইন করে, তাহলে সেটা বছরে 50 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, কোনো স্বাভাবিক ব্যক্তি। কিন্তু সে যদি কোনো স্পন্সর শেয়ার হোল্ডার হয়, প্লেসমেন্ট শেয়ার হোল্ডার হয়, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু ট্যাক্স রেট হলো 15%, 15%। মানে ক্যাপিটাল গেইনের যে ট্যাক্স রেট ওইটাই হবে ট্যাক্স রেট। শেয়ার বিক্রি করেও যদি ক্যাপিটাল গেইন হয়, একই ট্যাক্স রেট। বা কোনো কোম্পানির যদি মানে সিকিউরিটি হাউসে কোনো শেয়ার থাকে, তারা যদি শেয়ার বিক্রি করে কোনো গেইন করে, একই রেট 15%। তাহলে আমরা 2-3টা জিনিস দেখলাম। একটা হলো যে ট্যাক্স রেট কি, 2 নম্বরে হলো শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করে কোনো গেইন হয় তাহলে 50 লাখ টাকা পর্যন্ত করমুক্ত স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে। আর হচ্ছে এই মোটামুটি আর কি। আর হচ্ছে ওই যে ব্যক্তিগত সহায় সামগ্রী, সোনা দানা, গাড়ি ঘোড়া ইত্যাদি আর কি। তো বলেন। স্যার এতদিন তো আমরা রিটার্নে অজানা লেখা পার করে আসছি, এখন তো অনলাইন রিটার্ন সাবমিট করা লাগবে। সেক্ষেত্রে অজানা জায়গাতে ভ্যালু কি জিরো বসায় দিব? হ্যাঁ, জিরো বসায় দিবেন। তো বলেন, ক্যাপিটাল গেইন নিয়ে কোনো কোশ্চেন? স্যার আপনি যে বললেন ওই যে আমরা যে যেমন আমাদের বসত বাড়ি থাকে, তারপর হচ্ছে ল্যান্ড থাকে ব্যক্তিগত, তো ওইগুলো তো ক্যাপিটাল এসেটের আন্ডারে থাকে না, যেহেতু না, ইন্ডিভিজুয়াল থাকে সাধারণ। থাকে 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 না মানে? বলেন কি আপনি? মানে এটা তো মানে সে কি বলে, আপনার স্থাবর সম্পত্তি। তো হ্যাঁ, স্থাবর কারোর সম্পত্তি। কারোর যদি এক- বাড়ি থাকে, জমি থাকে, ভালো করে শোনেন, আপনি মিসকোট করতেছেন আমাকে। আমি এ কথা বলিনি যে আমার যদি বাড়ি থাকে, আমার যদি জমি থাকে, এগুলো আমার ক্যাপিটাল অ্যাসেট না। না কি জানি যে বলতে চাচ্ছিলেন। ক্যাপিটাল অ্যাসেট হবে না ব্যক্তিগত 4টা সম্পত্তি। কি কি? আমার স্বর্ণালংকার, আমার বাসার আসবাবপত্র, আমার পরিধেয় বস্ত্র মানে আমার গায়ের স্যুটটা, পরনের শাড়িটা, অথবা আমার ব্যক্তিগত গাড়িটা। এই কথা বলছি, আমি বাড়ির কথা বলিনি। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে স্যার এটা আমার ভুল হয়েছে। হ্যাঁ। স্যার স্যার ওই তাহলে কি স্যার, আমার যেই জমি জামা থাকে এগুলো যদি আমি বিক্রি করি, এগুলো তো কি আমার ট্যাক্স দিতে হবে? আর মানে কয় প্রত্যেক। কি, কয় কি দিতে হবে না মানে?
আপনার বিক্রি করে গেইন হলে আপনি ট্যাক্স দিবেন না মানে? গেইন না হলেও আচ্ছা, দিতে হবে। আপনার সাব আম- রেজিস্ট্রার আপনাকে ট্যাক্স ছাড়া আপনাকে ছাড়বে না, আপনার জমি রেজিস্ট্রেশন হবে না। এটা টিডিএস, টিডিএস, টিডিএস আচ্ছা না, ঠিক। টিসিএস, এটা ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স বাই দি সাব রেজিস্ট্রার। কিন্তু স্যার ল্যান্ড সেলটা তো সোর্সের ট্যাক্সই সেটেল না 163-তে। আরে উনি তো ট্যাক্স দিতেই চায় না। ওনারে চিনেন? ওই যে কোশ্চেন করছে তাকে চিনেন? না স্যার। চিনেন না? তাহলে ওনার চিনে রাখেন, ওনার নাম নুরুল ইসলাম। ও ভাই, ট্যাক্স বুঝছেন? দিতে চাচ্ছেন না? হ্যাঁ, সে বলছে না কিসের ট্যাক্স। তাহলে ওনারা একটু বলেন যে ট্যাক্স ছাড়া মুক্তি নাই, ট্যাক্স ছাড়া জমি ট্যাক্স রেজিস্ট্রি ছাড়া হবে তো না। ট্রান্সফারই হবে না। হ্যাঁ, সেইটাই। আর ব্যক্তির ক্ষেত্রে সোর্স ট্যাক্স সাব রেজিস্ট্রার যেটা কেটে রাখবে ওইটাই চূড়ান্ত পর্দায়। এরকম আমাদের আইনে 5টা আছে চূড়ান্ত পর্দায়। জি স্যার, 163 নিচে দেওয়া হ্যাঁ। আছে। স্যার ওয়ারিশ সূত্রে সূত্রে যে জমিগুলা মানে বাবার কাছ থেকে পাইবো ওইগুলা কিভাবে রিটার্নে দেখা যাবে? পৈতৃক সূত্রে তো ওটা তো আইনেই আছে আমাদের। সাকসেশন। পৈতৃক সূত্রে যদি আপনি জমি পান, তাহলে ওইটা আপনি যে তারিখে আপনি ইনহেরিটেড প্রপার্টিটা, যে যে তারিখে আপনি উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছেন, আপনি ওই প্রপার্টির ডেসক্রিপশনে ওই প্রপার্টিটা লিখবেন, কত শতাংশ জমি কি, কত ডেসিমেল ইত্যাদি লিখবেন। আর ডান পাশে আপনাকে মূল্য লিখতে হবে। সেখানে আপনি যে তারিখে আপনি উত্তরাধিকার সূত্রে বা দান সূত্রে কোনো সম্পত্তির মালিকানা হলেন, মালিক হলেন, ওই তারিখের ফেয়ার মার্কেট ভ্যালুই হবে আপনার কস্ট অফ অ্যাকুইজিশন। এখন এটা একটা জটিল কাজ, যে পিতার মৃত্যুর পরে একজনে ধরেন একটা জমি পাইছে, তো এখন এই জমিটা তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, তাহলে এটা তো মূল্য, রিয়াল মূল্য তো তার কাছে শূন্য। বেচলে না মূল্য, না বেচলে কিসের মূল্য? এবং এটা তো সে টাকা দিয়ে কিনে নেয়, যে টাকা অঙ্ক বসাবে, কিন্তু টাকার অঙ্ক বসাতেই হবে। আইনে বলছে টাকার অঙ্ক আপনাকে বসাতেই হবে। কত তো এটা টাকা কি বসাবেন? মৌজা ভ্যালুতে বসাবে? কে? মানে জমি হইলে কি মৌজা ভ্যালুতে বসাই দিলে হবে নাকি? আর তাছাড়া আর কি করবেন? আইনে মৌজারিটার কথা বলে না, আইনে বলছে ফেয়ার মার্কেট ভ্যালু। উম, তো ফেয়ার মার্কেট ভ্যালুটা আপনি কোত্থেকে পাবেন? ওই মৌজা ভ্যালু বসায় দেবেন, আর কি করবেন? বেচার সময় তো আবার মৌজাতেই বেচবে। তাই না? এই আর কি। আর এটা কি যখন মানে খতিয়ানটা আবার নামজারি হবে তখনই এন্ট্রি ইয়ে করতে হবে মানে যেই ফাইন্যান্সিয়াল ইয়ারে আসবো তখন? হ্যাঁ, এখন এটা হয় কি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ক্ষেত্রে তো প্রথমে আপনার সাকসেশন সার্টিফিকেট বের করতে হয়, যে যিনি মারা গেলেন তিনি ওয়ারিশ রেখে গেলেন কাকে কাকে, এবং কে কত অংশ পাবে। মুসলিম লতে তো এগুলো ক্লিয়ার, যে মানে কে কত অংশ পাবে আর কি। তো ওইভাবেই একটা হয়, মানে ওটার বলে কি হারায়। বললাম। হ্যাঁ, এটা মুসলিম ল অনুযায়ী আপনার একটা ইনহেরিটেন্স মানে সার্টিফিকেট লাগে, এবং তারপরে আবার বন্টননামাও লাগে। এখন ধরেন যে মারা গেছে সে অনেকগুলো সম্পত্তি রেখে মারা গেছে, এখন তো ভাই বোনের মধ্যে ক্যাসাল লেগে গেছে, এখন কে কোনটা পাবে ওটার বলে বন্টননামা। বুঝছেন? এই স্যার তাহলে আপনি এই যেটা বললেন স্যার ক্যাপিটাল অ্যাসেটের বাইরে যেগুলা এই যে অলংকার এবং ফার্নিচার ইকুইপমেন্টস এন্ড ভেহিকেলস, তো এইগুলা স্যার ওই যে যারা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে স্বর্ণালংকার গিফটেড অর অর ম্যারেজ গিফট এই টাইপের 20 ভরি বা 10 ভরি এরকম দিয়ে থাকি। তো এখন যদি স্যার যেহেতু ভ্যালু দেখায় না, এখন যদি আমি এটা বিক্রি করি এবং বিক্রি করার পরে যে টাকাটা আমি দেখা গেলো 20 ভরির মধ্যে আমি 10 ভরি বিক্রি করে দিলাম, আমি এখন দেখাচ্ছি 10 ভরি। তো 10 ভরি বিক্রি করার প্রেক্ষিতে দেখা যাচ্ছে আমার 8 লাখ টাকা এখান থেকে বিক্রি করলাম। তো সেক্ষেত্রে কি স্যার আমার 8 লাখ টাকার উপরই ইনকাম ফ্রম আদার সোর্সের রেটে ইয়ে দিতে হবে স্যার, ট্যাক্স দিয়ে দিতে হবে? কোশ্চেনটা অনেক বড়, উত্তর হলো ওয়াইইএস। ওয়াই ইয়েস, হুম, ইয়েস বুঝছেন? স্যার। তাহলে তো স্যার স্যার আমার কোনো একটা কোশ্চেন ইয়ে ছিল। নাই স্যার, কোথাও কোনো মানে শান্তি নাই স্যার। না না, শান্তি নেই, শান্তি নেই। এই জন্য তো আপনাকে লম্বা কোশ্চেন করতে দিলাম, আমি তো উত্তরটা বুঝছি। যে আপনি উত্তর শুনলে খুশি হবেন না, কিন্তু উত্তরটা খুব ইজি, মানে উত্তর এটাই তো পড়াইলাম, এটাই তো আপনাকে বলছি তো এটা। জি স্যার। এই জন্য আপনি স্যার সোনা আমার দানা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সোনা দানা যা ঢুকছে ঢুকছে, আর নতুন করে কেউ বিয়ে করতেছে না, বিয়ে করলেও কেউ আর ম্যারেজ গিফট দেখাচ্ছে না, কারণ দেখাইলেই বিপদ, কারণ ওটা তো বের করতে পারবে না। আগে জি তো স্যার। উদ্দেশ্য ছিল মানুষের যে এখন 50 ভরি 500 ভরি এরকম দেখায় রাখি, কারণ এইটাই পরে বেচবো আর খাবো, কারণ এটা পরে বিক্রি করব এবং এটার উপরে কোনো গেইন ট্যাক্স নাই। বুঝছেন? তো এখন সবাই যে বিপদে আছে, মানে আইনের তো কোনো বাপ মা নাই, আইন তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় আমাদের, বুঝছেন?
আইন তো পারপিচুয়াল ল না যে আপনি ওই অনুযায়ী চলবেন। দেখেন তাহলে এখন ফট ফট করে আইনটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে মানুষ এখন যে বিপদে পড়ছে, দুই ধরনের বিপদ এখন। যাদের সোনাদানা আছে এরা অ্যাজ ইট ইজ রাইখে দিতেছে ফাইলে, ওই জিরো দেখাইয়া যে অর্জন মূল্য শূন্য, মানে কস্ট অফ অ্যাকুইজিশন জিরো, ওইভাবে দেখাইয়া রাখতেছে। যদি কোনোদিন আইন চেঞ্জ হয় তখন দেখা যাবে। আর নতুন যারা বিয়ে করতেছে তারা কোনো ম্যারেজ গিফট পায় নাই, শূন্য। কিন্তু সেক্ষেত্রে স্যার এখানে তো এক মানে ট্যাক্স ইভাশনের একটা বিষয় তো থেকেই যায় স্যার। আমি যদি কি আহ, মানে ট্যাক্স ইভাশন, ট্যাক্স ফাঁকি দেওয়ার, যদি কিরকম আমি যদি কিরকম? স্যার ডিসঅনেস্ট চিন্তা ভাবনা করি যে হ্যাঁ হুম, আমার করেন। ফাইলে 20 ভরি আছে, এটা হুম, আনটিল মানে সারেন্ডার অফ দ্য ট্যাক্স রিটার্ন, যে আমি ওইটা ওইভাবেই থেকে যাবে, কিন্তু আমি আসলে নিজেদের মধ্যে ক্যাশ টাকায় বিক্রি করে দিছি স্যার, তো এটা আমি দেখাবোই না। তো সেক্ষেত্রে কি স্যার মানে অল্টারনেটিভ কোনো ওয়ে আছে যে ট্যাক্স অথরিটি আমাকে এটা বের করে ফেলবে বা অন্য না অন্য না 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 না, এটা বের করার উপায় নেই। এটা আপনি যদি নিজে সেলফ ডিক্লারেশন দিয়ে যান যে আমার সোনা যেভাবে ছিল সেভাবেই আছে, হ্যাঁ, তো আছে আছে, এটা নিয়ে তো মানে আর কোনো মাথা ব্যথা নেই কারোর কোনো। হুম। তবে স্যার কেউ দুদকের মামলা খাইলে ফিজিক্যাল ভেরিফিকেশনে এসে গোল্ড যখন পাবে তখন কি তবে হবে? তবে আর একটা কথা বলি ফাঁকে, সেটা হলো নতুন যারা বিয়ে করতেছে তারা কিন্তু আর ম্যারেজ ম্যারেজ গিফট দেখাতে পারতেছে না। ম্যারেজ গিফট যেটা দেখাবে ওইটাই তার ইনকাম ফ্রম আদার সোর্স হিসেবে গণ্য হবে ইনস্ট্যান্টলি। পরে ব্যাচলি এত সময় বলছিলাম যারা আগে বিয়ে করছে এবং অলরেডি ম্যারেজ গিফট দেখাইছে তারা তো বিক্রি করতে পারতেছে না। বিক্রি করলেই ওইটা ইনকাম ফ্রম আদার সোর্সে হিট করছে। আরেকটা কথা জানেন না, সেটা হলো যদি কেউ উপহার সামগ্রী পায়, কোনো এরকম প্রেজেন্টেশন পায় বা ই পায়, সেটা কিন্তু বা গিফট পায়, সেটা কিন্তু যে রিসিভ করবে, যে পাবে, তার হাতে এটা ইনকাম, ওই বছরই এটা ইনকাম হিসেবে গণ্য হবে। বুঝছেন? স্যার আমার সুতরাং মনে হয় কি সলিউশন একটাই, যে এটা দেখানোই যাবে না স্যার, গিফট পাইলেও মানে দেখানোই যাবে না ফাইলে। এই হচ্ছে কথা আর কি। না স্যার, এখানে ধরেন আমি যদি এখন নতুন এই বিয়ে জন্য করি। এই জন্য হয় কি এখন যারা বিয়ে শাদী করতেছে তারা একদম নির্ভেজাল, মানে কোনো ই নাই, কোনো রকম কোনো উপহার সামগ্রী নাই। এবং স্যার এখন বাস্তবেও স্যার নাই। একটা বাস্তবেও কোশ্চেন আমরা যে ছিল বিয়ে স্যার। শাদীতে যাই সেখানেও নিচে লেখা থাকে যে ব্লেসিংস অনলি। বুঝছেন? হ্যাঁ, বলেন। স্যার হ্যাঁ, এখন আমার আমার একটা একটা কোশ্চেন বিষয় ছিল, জানার সেটা ছিল হলো স্যার আমি যদি উত্তরাধিকার এখন সূত্রে এই বিয়ে নিয়ে। করি, হ্যাঁ ধরেন স্যার আমি এখন বিয়ে করলাম, আমি আমার বউকে 10 ভরি সোনা দিলাম। এখন স্যার 10 ভরি সোনা আমি যেটা দিলাম, এটা আমি আমার লাইফ টাইম সেভিংস থেকে, আমার ফান্ড ছিল সেখান থেকে আমি আমার বউকে দিলাম। কিন্তু এখন যখন আমি আমার বউকে দিব, এখন স্যার আমি নেক্সট ইয়ারে যখন স্যার আমার রিটার্নটা জমা দিব, তখন তো আমার ফান্ড ক্রাইসিস হবে, তখন তো আমার ফান্ডটা দেখাইতে হবে কমে গেছে। এটা তো স্যার আমার বউয়ের ফাইলে যায় ঢুকবে। এখন যদি বউয়ের ফাইলে যায় ঢুকে, ধরেন 10 ভরি খালি সোনার উপর তো, ঢুকবে না, ঢুকবে না, ট্যাক্স হবে ওটার উপর। হ্যাঁ ওটার উপরে ট্যাক্স হবে। এখন স্যার আমি যেটা তবে মনে করেন আমার তবে লাইফ টাইম এটা যদি না হাজবেন্ড ওয়াইফের গিফট হয় তাইলে আবার এটা ইসের বাইরে আর কি। চারটা সম্পর্কের মধ্যে যদি দান সংগঠিত হয় তাহলে আবার এটা বাইরে। হ্যাঁ, বলেন কি বলতেছিলেন? এখন স্যার সেক্ষেত্রে স্যার মনে করেন যদি আমার 10 ভরি সোনার দাম ধরেন 17,20,000 টাকা, এখন আমার ওয়াইফকে কি সেই 17,20,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে? বললাম কি আপনার এটা উত্তর তো দিয়ে দিলাম যে জি স্বামী জি স্ত্রীর মধ্যে যদি দান সংগঠিত হয় চারটা সম্পর্কের মধ্যে, তাহলে ওটাতে কোনো মানে যিনি গিফট রিসিভ করবেন তার কোনো ট্যাক্স নাই। জি চারটা স্যার। সম্পর্ক তো বললামই, স্বামী স্ত্রী, ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে। আমার হুম, একটা বিষয় ছিল বলেন। ওই ক্যাপিটাল অ্যাসেট নিয়ে, যে আমি যদি উত্তরাধিকার সূত্রে আমি কোনো জমি পাই, তো সেটা তো আমাকে ফেয়ার মার্কেট ভ্যালু দেখাইতে হবে। এখন সেই পরিমাণ নগদ টাকা যদি আমার রিটার্নে না থাকে তাহলে কিভাবে দেখাবো, কয় কি বা এটা দেখার নিয়ম আপনি কি? কি কোশ্চেন করেন? নাও, বিষয়টা হলো যে আপনি সম্পদ, সাউন্ড অফ করেন রাসেল মিয়া। হুম, শোনেন, উত্তরটা শোনেন। সেটা হলো যে আপনি সম্পদের জায়গায় সম্পদ দেখাবেন আর মিলানোর জায়গায় মিলাবেন হলো মানে ওই যে রিসিভ ফ্রম গিফট অর ইনহেরিটেড প্রপার্টি, ওইখানে আর কি, ওইখানে দেখাবেন। আপনার তো সম্পদ সম্পদ যে বৃদ্ধি পায় সেটা কাভার্ড বাই ইউর ইনকাম, এক্সেমটেড ইনকাম অ্যান্ড আদার রিসিট। ওই আদার রিসিটের মধ্যে গিয়ে মিলে যাবে আর কি। সম্পদ তো বাড়বেই, তো সম্পদ বাড়বে সেটা তো আপনার আয় দ্বারা কাভার্ড না। তো তখন এইটা দিয়ে কাভার করতে হবে, একদিকে যোগ করবেন একদিকে বিয়োগ করবেন, মিলে যাবে একই স্যার ফিগার। অনলাইনে রিটার্ন যখন দিয়েছিলাম তখন স্যার এরকম কোনো ঘর পাইনি, আমার আছে এটা অনেক আছে, প্রবলেম। না না কোনো আচ্ছা স্যার। প্রবলেম নেই, অনলাইনে এটা আচ্ছা, সুন্দর। শুরুর দিকে 3 নাম্বার শুরুর লাইনে দিকে আছে। 3 নাম্বার, হ্যাঁ, এটা খুব সুন্দর ব্যবস্থা আছে।
বুঝছেন? স্যার একটা কোশ্চেন, সেটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন করতে গেলে যে লোক ক্রয় করে আসলে ট্যাক্সটা তো বিক্রেতার দেওয়ার কথা, কিন্তু ক্রেতাই দিয়ে দেয়। বাট এখানে বললো রেজিস্ট্রে মানে সম্পত্তি অর্জনের খরচ, অর্জনের খরচের ভিতরে ট্যাক্সটাও কি তাহলে যোগ হয়ে যাবে? পেমেন্ট তো না, করতেছে ক্রেতাই, আপনি কার হয়ে কোশ্চেনটা করতেছেন? ক্রেতার হয়ে। ও, ক্রেতা, ক্রেতা যদিও ট্যাক্সটা দিয়ে দেয়, বাট ওটা আনঅফিসিয়ালি, ওটা মানে যোগ হবে না। ওটা বলতে ওটা বাদ পারবেন না দিয়ে যে, আমার ওটা বাদ হ্যাঁ, দিয়ে আমার অ্যাসেটে যোগ হবে, তাই তো? অবশ্যই। কারণ এটা আ- প্রাপ্ত তো বিক্রেতার। আপনি যোগ করবেন, আপনি জমির যে ডিড ভ্যালু, ডিড হুম। ভ্যালুর সাথে মানে রেজিস্ট্রেশন কস্ট, জি স্যার। মানে স্ট্যাম্প ডিউটি, তারপরে ওই আরো যা যা আছে, ভিএটি, এগুলো সব কিন্তু আদার দেন, মানে ওই বিক্রেতার যে সোর্স ট্যাক্স, এআইটি, সোর্স ট্যাক্স অ্যাডভান্স বাদে। ট্যাক্সটা বাদ দিয়ে আর কি। সোর্স স্যার ট্যাক্স তো কোনো কারণে যদি যদি ভুলে দেখায়, মানে ভুল ভাবে যদি রিটার্নটা সাবমিট হয়, এটা কি রেকটিফিকেশন মানে সুযোগ আছে? তো এগুলি আমার ক্লাস করে মনে হচ্ছে আমি একটু ভুল দেখাইছি। না, সেটা তো মানে আমরা রিটার্ন যেদিন পড়াইলাম সেদিন আপনি দেখছেন মনে হয় যে কি কি কারণে আমরা অ্যামেন্ডেড রিটার্ন দিতে পারি বা রিভাইজ রিটার্ন দিতে পারি। অ্যামেন্ডেড রিটার্ন দিতে পারি যদি আমার ট্যাক্স ক্যালকুলেশনে কোনো মিস্টেক হয়, সেটা তাহলে 180 দিনের মধ্যে। আর আমারে ধরলে 1 বছরের মধ্যে ধরতে পারে। আর রিভাইজ রিটার্ন হলো যে কোনো জায়গায় যদি আমি কোনো কারেকশন করতে চাই, সেটা রিভাইজ রিটার্ন দিতে পারবো। তো আর সেটার দিনক্ষণ আছে, কত দিনের মধ্যে দিতে পারবো ইত্যাদি আর কি। থ্যাংক ইউ স্যার স্যার। একটা কোশ্চেন ছিল। হুম। আসলে ওই যে যারা বিদেশে রেমিটেন্স পাঠায়, অনেক সময় দেখা যায় ভাইয়ের নামে পাঠায়, বাবার নামে পাঠায়, আবার ওয়াইফের নামে পাঠায়। সেক্ষেত্রে এটার ট্রিটমেন্টটা কিভাবে হবে? না, এখন হয়েছে কি, যদি ভাইয়ের নামে পাঠায় বা ওয়াইফের নামে পাঠায়, ওই 4টা সম্পর্কের মধ্যে যদি পাঠায়, তাহলে যারে পাঠাইলো সে এই টাকাটা হোয়াইট করে নিতে পারে। সে বলতে পারে যে গিফট ফ্রম মাই ব্রাদার বা হাজবেন্ড, মানে সে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আমারে দান করে দিছে, তাহলে এটা জায়েজ। এবং এইটা কিন্তু দুইটা রিটার্ন দ্বারা প্রুভ করতে হবে না, এই একটা মাত্র ক্ষেত্রেই এটার ব্যতিক্রম। নর্মালি দানের ক্ষেত্রে আইনে বলা আছে যে এনি অ্যামাউন্ট আপনার মানে দান করা যাবে এই 4টা সম্পর্কের মধ্যে, তাতে কোনো বাধা নাই। কথা একটাই, সেটা শর্ত একটাই, সেটা হলো নগদে যদি দান হয় সেটাও এনি অ্যামাউন্ট মানে করা যাবে, হাজবেন্ড ওয়াইফ ভাই বোন ইত্যাদি, তাতে কোনো সমস্যা নেই। শর্ত একটাই, সেটা হলো দুইটা রিটার্নই এটার প্রতিফলন থাকতে হবে। যে দান করছে সে বলতে হবে ইয়েস, আমি আমার ছোট ভাইকে দান করছি। আর যে দান গ্রহণ করছে সে বলতে হবে ইয়েস, আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে দান পাইছি, তার 3 নম্বর এত, সার্কেল এত, ফরেনসল এত, এবং তার IT10B ফটোকপিও এত সঙ্গে সংযুক্ত। দুইটা রিটার্ন দ্বারা স্যার প্রমাণ করতে হবে, কথা শেষ করি। দুইটা রিটার্ন দ্বারা প্রমাণ করতে হবে, যে দিছে সে বলবে আমি দিছি, যে পাইছে সে বলবে আমি পাইছি। কিন্তু একমাত্র বিদেশে যারা ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। যে পাঠাইছে, যে দান করছে, তার রিটার্ন লাগবে না, তার শুধু ওই যে মানে ব্যাংকিং চ্যানেলে পাঠাইছে এটা প্রমাণ করলেই হবে। এখন বলেন। যেমন স্যার দেশ থেকে যদি স্যার আমি প্রবাসী ভাইকে দিতে চাই সেক্ষেত্রে কি হবে? মানে আপনি দান করবেন? জি স্যার। ও, করেন, আপনি সব সম্পত্তি দান করে দেন, দান করলে তো ভালো, এটার সাথে তো কোনো ট্যাক্সের সম্পর্ক না নেই। স্যার, ট্যাক্সের এক্ষেত্রে সম্পর্ক হলো এক্ষেত্রে ট্যাক্স। স্যার আমি বলি, এক্ষেত্রে আপনি তো বললেন যে প্রবাসী যিনি রেমিটেন্স পাঠাবে সেক্ষেত্রে হচ্ছে দান নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি বাংলাদেশে থেকে প্রবাসী ভাইকে দিতে চাই সেক্ষেত্রে স্যার সেটা তো রিটার্ন দেওয়া। বাংলাদেশ ব্যাংক হয়ে যাবে, সেটা এত সোজা না। না না স্যার, আমি একটু বলি যে সে তো বিদেশে আছে কিন্তু দেশে তার নামে সম্পদ করলো, যেটা হয় স্যার, ধরেন প্রবাসী একজন থাকে, সে তো আর একসাথে অনেকগুলো টাকা পাঠাতে পারে না। এখন যৌথভাবে একটি জমি কেনা হলো, তো সেই ক্ষেত্রে গ্রামে যে ভাইটা আছে সে হচ্ছে ওই ভাই টাকাটা দিয়ে দিল, সেক্ষেত্রে স্যার কি হবে? কি, আমি বুঝি নাই আসলে, পরিষ্কার করে সম্পত্তি একটু বলেন। সম্পত্তি কেনার ক্ষেত্রে স্যার, প্রবাসে যে ভাইটা আছে তাকে দেশে থাকা ভাইটি ধরেন 6 লক্ষ টাকা দিয়ে একটি জমি কিনলো, যৌথ মালিকানা মানে দুইজনের নামে হলো। এখন তার রিটার্নে হচ্ছে টোটাল যদি জমির ভ্যালু হয় ধরি আমরা 12 লাখ টাকা, 6 লাখ টাকা তার নিজের রিটার্নে সম্পদ হিসেবে দেখাইলো, আর হচ্ছে 6 লক্ষ টাকা সে হচ্ছে ভাইকে দান বাবদ দেখাইলো স্যার। কিন্তু ভাইয়ের তো রিটার্ন নাই যেহেতু সে বিদেশে থাকে, সেক্ষেত্রে কি না, হবে এটা স্যার? হবে না, এটা হবে না। ও, আপনি উল্টে দিচ্ছেন, জি স্যার। উল্টে দিচ্ছেন, ওটা হবে না কিন্তু। সেক্ষেত্রে রিটার্ন দ্বারা প্রমাণ করতে হবে স্যার।
আর এটা অনেক ভেজাল আছে। আপনি এই যে বাইরে বিদেশে যে টাকা পাঠাইছেন এটা কিভাবে, এটা আউটওয়ার্ড রেমিটেন্স, এটা এত সোজা না। আপনি মুখে বকবকে বলে গেলেন কিন্তু কাজ এত সোজা না, অত সোজা না। আপনি স্যার বিদেশে টাকাটা থাকে। স্যার আমি একটু বলছি স্যার, বিদেশে পাঠানো হয়নি স্যার, ওনার নামে দেশেই হচ্ছে জমি কেনা হয়েছে আর কি। এই তো তাইলে, তাহলে তাহলে দেশে জমি কেনা হয়েছে, এখন তার রিটার্ন লাগবে তার। এইখান থেকে আপনি রিটার্ন থেকে অব্যাহতি পাবেন না। আপনি মানে তার মানে কি, অ্যাজ ইফ যেন বাংলাদেশে দান সংগঠিত হয়েছে। যদি জি স্যার। বাংলাদেশের বাহিরে দান সংগঠিত হইতো তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হয়ে বাংলাদেশ ব্যাংক হয়ে এটা আউটওয়ার্ড রেমিটেন্স হতো। সেটা হয়নি। সেটা হইলেও কিছু যায় আসে না। ওই রকম কোনো, আপনি যে ধরনের প্রশ্ন করছেন সেই ধরনের কোনো প্রশ্নের উত্তর আইনে নাই, আইনে সেটাকে অ্যাড্রেস করা হয়নি। আইনে উল্টাটা অ্যাড্রেস করা হয়েছে যে বিদেশ থেকে যদি কেউ টাকা পাঠায়, ভাইকে দান করে, তাহলে সেই ওই ভাই যে পাঠাইছে তার রিটার্নের দরকার নেই। তার শুধু ফরেন রেমিটেন্সে টাকাটা আসছে ব্যাংকিং চ্যানেলে, এইটা প্রমাণ করলেই হবে। কথা এখানে ফুল স্টপ। আপনি এটা পেঁচাইতেছেন, স্যার বুঝছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল। ওই যে স্যার গোল্ডের যে ইস্যুটা বলছিলেন আর কি, যে যদি গিফট হিসেবে পায়, এটা সেল করলে এর উপরে আবার ট্যাক্স দিতে হবে এমন কিছু। রাইট। স্যার এখন স্যার এটা হচ্ছে কি, উনি ফ্ল্যাট কেনার সময় ওই গোল্ডটা, মানে ওই গোল্ডটা সেল করে ফ্ল্যাট কিনছে, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কি হবে? অ্যাসেটে তো একটা কমলো একটা বাড়লো স্যার, সেক্ষেত্রে ট্যাক্সের এটা কি আলাদাভাবে, মানে এক্সপেন্সটা দিয়ে তারপরে ফ্ল্যাটটা ইয়ে করতে হবে? ট্রিটমেন্টটা ঠিক আমি ক্লিয়ার হচ্ছে না আর কি, একটু যদি বুঝিয়ে দিতেন স্যার। বোঝানোর কি আছে? এটা এটা হলো যে আপনি মানে স্বর্ণালংকার বিক্রি করছেন, সেই স্বর্ণালংকার আপনার উত্তরাধিকার সূত্রে, আপনার বিবাহ সূত্রে প্রাপ্ত ছিল। এখন এটা বিক্রি করছেন 15 লাখ টাকায়। এই 15 লাখ টাকার উপরে আপনার 15 লাখ টাকা হবে ইনকাম ফ্রম আদার সোর্স। এটা হলো একটা ট্রিটমেন্ট। তো 15 লাখ টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। হয়তো উত্তরটা আপনার মনোভূত হয় নাই। আচ্ছা, 2 নাম্বার, সেটা হলো এই টাকা দিয়ে আপনি একটা জমি কিনছেন। তো জমি জমি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন, সেটা হোয়াইট হয়ে যাবে, কারণ সেটা তো ব্যাখ্যা আছে। কারণ এই টাকা বুঝছেন জিনিসটা? এ- এখন আপনি জি বলতেছেন স্যার, মানে আমার সম্পদ একটা কমছে একটা অ্যাসেট, বাড়ছে। জি একটা বাড়ছে, জি মাঝখানে তাতে যে কি, আবার ট্যাক্স দিতে হলো। তা তো হবেই। বুঝতে পারছি স্যার। আমার একটা কোশ্চেন ছিল হুম। গাড়ি নিয়ে। আমার একটা প্রাইভেট কার আছে যেটা 6 বছর হয়ে গেছে। দাম দাম ছিল 20 লক্ষ টাকা। তো এখন আমি সেটা 10 লক্ষ টাকায় বিক্রি করতে চাচ্ছি। সেক্ষেত্রে এটা আমি রিটার্নে কিভাবে দেখাবো? অবচয়ের কোনো অপশন আছে বা ক্যাপিটাল লস কিভাবে দেখাবো? না, এইটা আপনার ওই যে ইনকাম ফ্রম আদার সোর্সের নেগেটিভ ইনকাম ফ্রম আদার সোর্স হবে এটা। কোনো অবচয় দেখানো যাবে না? অবচয় আসলো কোত্থেকে? এটা তো অবচয়ের কোনো বিষয় নেই, এটা ব্যক্তিগত গাড়ির কোনো অবচয়ের কোনো বিষয় নেই। অবচয় হয় কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির গাড়ির ক্ষেত্রে, এবং সেখানেই আছে, কিন্তু ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে আবার কিসের অবচয়? ব্যক্তিগতভাবে তো কোনো হিসাবের খাতাপত্রের কোনো বালাই নেই। আর আমি তো কোনো ব্যবসা করি না যে গাড়িটা আমার ব্যবসায় ব্যবহৃত হতো, তা তো না, এটা তো আমার ব্যক্তিগত গাড়ি। তো সুতরাং তাহলে এখানে স্যার লসটা কোথায় দেখাবো বললেন? বললাম তো, লস দেখাবে যদি ইনকাম হলে এটা আসে ইনকাম ফ্রম আদার সোর্স, তাহলে যদি আমার নেগেটিভ ইনকাম আসে সেটাও ইনকাম ফ্রম আদার সোর্সে নেগেটিভ ইনকাম আসবে। থ্যাংক ইউ স্যার। খুব স্যার সোজা হিসাব আর লসে কি। লসে দেখানো যায় না যে IT10B তে স্যার লস নামে একটা ঘর আছে স্যার, 3টা ঘরের মতন, ঘরের মধ্যে একটা স্যার লস আছে, ওইখানে দেখানো যায় হ্যাঁ, না? না বুঝছি আপনার কথা হলো যে লস আছে, এবং ওই লস আমরা দেখাই কোনটা, যদি আমি শেয়ার বিক্রি করে কোনো রিয়েলাইজড মানে ক্যাপিটাল লস করে থাকি। তো রিয়েলাইজড ক্যাপিটাল লস যদি করে থাকি, ওইটা তো আসলে কোনোদিন সেট আপ ক্যারি ফরওয়ার্ড কিছুই হবে না। সুতরাং ওটাকে চিরতরে কবর দেওয়ার জায়গা হচ্ছে IT10BB। বুঝছেন? জি বুঝছেন আমার স্যার, কথা? বুঝছি স্যার। হ্যাঁ, ওইটা হলো যে রিয়েলাইজড এখানে আর লস। একটা কোশ্চেন ছিল। কোশ্চেনে তো জর্জরিত। বলেন। একটা স্যার উত্তর নতুন দিতে যারা পারি না, বিয়ে এর ভিতরে আরেকটা। স্যার বলেন বলেন। স্যার নতুন যারা বিয়ে করবে, যাদের হচ্ছে রিটার্নে গোল্ড গিফট দেখাবে, তারা কি স্যার গোল্ডের, আপনি তো বললেন যে ইনকাম ফ্রম আদার সোর্স, আদার ইনকাম ওইখানে দেখাতে হবে, তাহলে কি আমি মূল্য কি বললাম না, দেখাতে হবে বইয়ে ওইখানে? বলছে। বলেন। বলতে স্যার মূল্য কি দেখাতে হবে ওইখানে? না, আমরা তো গিফট থাকলে তো আর মূল্য দেখাই না, এই কারণে বললাম। না, মূল্য আপনাকে দেখাতেই হবে। একটা কাজ যে আমরা এ যাবৎ ভুল করে আসছি, এটা ঠিক না। এই যে আমরা মানে কোনো বালাই নাই কিছুই নেই, মূল্য অজানা, এরকম কোনো মানে এরকম কোনো মানে এটা দেখানো ঠিক হয়নি। প্রতিটা স্যার জিনিসের এখনো মূল্য অনলাইন আছে।
এখন অনলাইন রিটার্নে তো মূল্য না দেখালে নিবেই না। না, নেয় নেয়, এবছরে নিচ্ছে। নেয় নেয়, শূন্য দেখাইতে হয়, শূন্য হুম ক্লিক করলে হয়ে যায়। হুম নেয়। এখন একটা জিনিস কি, আইনে যেটা বলছে, আপনি ক্যাপিটাল গেইনের সেকশনটা যদি খুলেন, আপনি সেখানে পাবেন যে আপনি দান সূত্রে হোক, উপহার সূত্রে হোক, অথবা উত্তরাধিকার সূত্রে হোক, যে সূত্র থেকেই আপনি প্রাপ্ত হন, আপনার কস্ট অফ অ্যাকুইজিশন হবে যে তারিখে আপনি ওই সম্পত্তির মালিকানা অর্জন করলেন, সেই তারিখের ফেয়ার মার্কেট ভ্যালু, ন্যায়সঙ্গত বাজার মূল্য আপনাকে দেখাতে হবে। লেখা আছে পরিষ্কারভাবে। তো এখন কথা হলো যে আপনি বিয়ের সময় 50 ভরি স্বর্ণালংকার পাইছেন, তা ওই 50 ভরির ওই সময়কার যে দাম, ন্যায়সঙ্গত বাজার মূল্য, এটা আপনার দেখানো উচিত ছিল। এটা আপনার দেখানো উচিত ছিল। তো দেখালে কি হতো, আপনার সম্পদ বেড়ে যেত। সম্পদ বাড়লে কি হতো, আপনার কোনো না কোনো সময় আপনার ওয়েল সার্চার্জ চলে আসতো। তা আপনি তো এটা পারেন না। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন, সেটা হলো আপনি মানে আপনি 20 লাখ টাকা পিতার নিকট হইতে দান সূত্রে প্রাপ্ত। তো এইটা আপনি কি করেন? এটা আপনার ক্যাশে চলে আসে না? আসে কিনা বলেন? উত্তর দেয় না কেউ। জি স্যার, আসে স্যার। জি আসে তাহলে স্যার। তাহলে আসলে আপনার সম্পদ বাড়ে না? স্যার বাড়ে স্যার। তাইলে আপনি উত্তরাধিকার সূত্রে যদি 1 খণ্ড জমি পান, তাইলে আপনার, বা কেউ যদি আপনাকে একটা জমি হেবা করে দেয়, তাহলে সেটার মূল্য আপনি লিখবেন না? কি উত্তর দেন না কেন? এটা সম্পদ না আপনার? এটা ইয়েস আপনার স্যার। সম্পদ না তাহলে? এবং আইনে কি বলে, আমি 3 ভাবে সম্পত্তি অর্জন করতে পারি। নাম্বার 1, পারচেজ। নাম্বার 2, ইনহেরিটেড। নাম্বার 2, গিফটেড। বুঝছেন? তো কোনভাবে সম্পত্তি অর্জন করলে আমার কস্ট অফ অ্যাকুইজিশন কি হবে, সেটা আইনে পরিষ্কার। আইনে কি পরিষ্কার? আইনে বলছে যে তারিখে আমি ওই সম্পত্তির অর্জন করলাম, সেই তারিখের ফেয়ার মার্কেট ভ্যালু হবে আমার হাতের ক্রয় মূল্য, আমার হাতের অর্জন মূল্য। এখন বলতে পারেন, স্যার আমি তো এটা টাকা দিয়ে কিনি নাই, আমি তো এটা কড়ি দিয়ে কিনি নাই, তাহলে এইটা যদি আমি এখন দেখাই এটার দাম 5 কোটি, তাহলে তো আমার সম্পদ 5 কোটি টাকা বেড়ে যাবে। এটা মিলাবো কি করে? সেটা তো উপায় আমি বলে দিলাম আপনাকে, যে অন্যান্য প্রাপ্তির মধ্যে যাবে। মিলানোর জায়গা আছে, আপনার ট্যাক্স দিতে হবে না, ওই ভয় নাই। কিন্তু ভয় একটা জায়গায়, সেটা হলো আপনার ওয়েল সার্চার্জ চলে আসতে পারে। বুঝছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। এটাই লাস্ট কোশ্চেন। স্যার একজন বাবা তার মেয়ের বিয়ের সময় 10 ভরি স্বর্ণ দিল, তো সেই ক্ষেত্রে এটা যদি পরবর্তীতে সে বিক্রি করে, এটা কি তার ইনকাম হিসাবে দেখাতে হবে? মানে বিয়ের সময় সে, মানে বাবার কাছ থেকেই পায়, আর যার কাছ থেকে উপহার হিসেবে পাইছে, এই তো। যদি বাবার কাছ থেকে পায়, এটার উপর তো ট্যাক্স নাই, তাৎক্ষণিক তাকে ট্যাক্স দিতে হবে না, এটা তো বলছি আপনাকে। কিন্তু পরবর্তীতে এটা বিক্রি করলে, যদি যতটুকু বেশি দামে বিক্রি করবে, ওই বেশিটুকুর উপরে তাকে ইনকাম ফ্রম আদার সোর্স হবে। এই কথাই তো আজকে বারবার বলতেছি। স্যার তার মানে এই 4টা সম্পর্কের বাইরে যাদের কাছ থেকে কোনো কিছু গিফট হবে তার উপরে হচ্ছে সে সেল করে এটার উপরে ট্যাক্স দিবে। পুরোটা বোঝেন নাই আসলে আপনি। স্যার এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন স্যার প্লিজ। ক্লিয়ার তো করছি, এত সময় করলামটা কি আমি? এই ক্লিয়ার করতে করতে তো এই পর্যন্ত আসছি। মানে 4টা সম্পর্ক থেকে নিলে নিলে ট্যাক্স দিতে হবে না, বাট আপনি যার থেকেই নেন আপনি যদি বিক্রি করেন তাহলে হ্যাঁ ট্যাক্স হ্যাঁ আপনাকে দিতে হবে। স্যার হ্যাঁ, স্যার এই যে উনি যেটা উত্তর দিছে, ওইটাই কারেক্ট উত্তর। স্যার জি আমরা স্যার, স্যার বুঝতে পারছি। ধন্যবাদ। বলেন। স্যার আমরা ম্যাথ প্র্যাকটিস করি। করবো কেমনে? আপনারা তো কোশ্চেনে জর্জরিত করে ফেলছেন। স্যার কোম্পানির ম্যাথ গুলো কোম্পানি আপনি ম্যাথ করানো হবে। জি স্যার। আজকে তো কোম্পানি ট্যাক্সের আপনার থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করলাম। জি স্যার। তো আমাদের তো যেতে হবে ওইখানে, আমরা যাব বহুদূর। জি স্যার। বুঝছেন? অপেক্ষা করেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ছোট একটা কনফারেন্স, অল্প ছোট জাস্ট। এবং আমাদের নেক্সট স্যার ক্লাসে কি কি হবে সেগুলো একটু শুনে রাখুন। সেটা হলো যে, আমরা যেখানে শেষ করলাম এরপরে ওখান থেকেই শুরু হবে। ওই ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এটা খুব ছোট। ইনকাম ফ্রম আদার সোর্স, আর সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, এবং এরপরে টিডিএস এ চলে যাব। বল। স্যার বলছি যে ওই মানে এটা কোশ্চেন করছিল যে গাড়ি বিক্রি, যে 20 লাখ টাকা হলে 10 লাখ টাকা নেগেটিভ মার্জিনে মার্কিং আমি ইনকাম ফ্রম আদার সোর্সে দেখাচ্ছে। এটা তো অন্য কোনো ইনকামের সাথে অ্যাডজাস্টেবল না, হ্যাঁ, অথবা? অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্টেবল। এটা হলো আগামী ক্লাসে সেট আপ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস। ও আচ্ছা আচ্ছা তখন আচ্ছা। দেখবেন আগামী ক্লাস।
স্যার নেক্সট ক্লাস কবে হতে পারে? এটা আমি জানি নাকি নেক্সট ক্লাস কবে হতে পারে? এটা তো আইসিএবি জানে, ওকে স্যার। এটা তো আমার উপরে স্যার নির্ভর করে না। স্যার একটা কোশ্চেন ছিল। না না,